সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের ইন্টারভিউ উইথ শিমুল সালাউদ্দিনে। আমাদের সাথে আছেন, আপনারা দেখতেই পাচ্ছেন, আজকের আজকে তার জন্মদিন। আমাদের খুবই প্রিয় ভ্রমণ লেখক, নাট্যকার এবং এবং আলোকচিত্রী এবং তথ্যচিত্র নির্মাতা এবং অনেক অনেক কিছু। শাকুর ভাই, আমাদেরকে শুনতে পাচ্ছেন পরিষ্কার? কেমন আছেন? কেমন কাটছে জন্মদিন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জন্মদিনের আয়োজন গতকাল সকাল থেকে শুরু হয়ে গিয়েছিল, একটু আর্লি। তারপর থেকে এখন পর্যন্ত চলছে নানাভাবে নানা রকমের আয়োজন। এবং মানে এই যে এবং মানে সেই আয়োজন তো কোনোটাই আসলে আপনার উদ্যোগে করা না, অন্যরা পালন করছে। এই যে ব্যাপারটা, যে যখন অন্যরা যখন অন্য প্রিয় মানুষেরা জন্মদিনের এরকম শুভেচ্ছা এক ভাষায় দেয়, সেই আনন্দ নিশ্চয়ই অপরিসীম। আপনার কাছে ব্যাপারগুলো কেমন? ভালো লাগে, তো ভালো লাগে। মনে হয় যেন অনেক স্বজন আমার আছে, অনেক বান্ধব আমার আছে, যারা প্রতীক্ষা করে সারা বছর ধরে যে একদিন 22শে নভেম্বর আসবে, আমরা অনেক মজা করব। তো গত কয়েক বছর ধরে এ ধরনের আনন্দ উল্লাস অনেক বেশি হচ্ছিল। তো এই বছর কোভিডকালীন হওয়ার কারণে বড় ধরনের কোনো অনুষ্ঠান বা আনুষ্ঠানিক কোনো আয়োজন বা আড্ডা বা কিছুই এই বছর আর কিছুই হচ্ছে না। ঘরোয়া, একেবারেই ঘরে বসে আছি। একজন দুজন দেখা করতে আসে, বেশিরভাগই ভার্চুয়ালি নানা রকমের শুভেচ্ছা বিনিময়, কথা বিনিময় হয়ে থাকে। আর ফেসবুকে অনেকে লিখছেন তাদের আবেগের কথা, তাদের সাথে আমার স্মৃতির কথা, তাদের সাথে আমার ছবি। এই জিনিসগুলাই এবারে অনেক বেশি আর কি। সব বছরই হয়, তো এবছর এই জিনিসটাই আছে আর কি। শাকুর ভাই, আপনাকে আমাদের পক্ষ থেকেও, ইন্টারভিউ শিমুল সালাউদ্দিনের পক্ষ থেকেও শুভ জন্মদিনের শুভেচ্ছা। আমরা আপনার একটা ছোট্ট জীবনী বানিয়েছি, সেটি দেখে আমরা আমাদের আজকের আনুষ্ঠানিক আয়োজনটি শুরু করি। মধ্যে মানে এই আয়োজনের যে ফরম্যাট, সেটি আপনাকে একটু বলে রাখি। একটা ইন্টারভিউর আয়োজন, একটা সাক্ষাৎকারমূলক আয়োজন, এবং জন্মদিনে আপনার কাছ থেকে আমরা বিভিন্ন রকম কথা শুনতে চাই। আমাদের কিছু প্রশ্ন আছে, সেগুলো আপনাকে করতে চাই। এর বাইরে আপনাকে নিয়ে মানে আমাদের আয়োজনে সারপ্রাইজ গেস্ট থাকেন কয়েকজন। সেটা আসলে অন্য সব দিনের আয়োজনে সবার শেষে থাকে। আজকে প্রথম থেকেই আসলে অনেকেই হাজির হতে থাকবেন আপনাকে শুভেচ্ছা জানানোর জন্য এবং আপনাকে নিয়ে মূল্যায়ন করার জন্য। তো আমরা একটু আপনাকে নিয়ে নির্মিত আমাদের যে জীবনীটি, সেটি একটু দেখে আসি। ঐশী সাউন্ড। শাকুর মজিদ একাধারে একজন লেখক, স্থপতি, নাট্যকার, তথ্যচিত্র নির্মাতা ও চিত্রগ্রাহক। জন্মেছিলেন 1965 সালের 22 নভেম্বর সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার মাথিউরা গ্রামে। পিতা আব্দুল মজিদ ও মাতা ফরিদা খাতুন। 5 ভাই বোনের মধ্যে তিনি জ্যেষ্ঠ। শাকুর মজিদ মাথিউরা প্রাথমিক বিদ্যালয়, ফৌজদারহাট ক্যাডেট কলেজ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট থেকে প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করেছেন। মাত্র 20 বছর বয়সে সিলেট বেতারে যে যাহা কররে বান্দা আপনারও লাগিয়া নাটক দিয়ে নাট্যকার হিসেবে আত্মপ্রকাশ শাকুর মজিদের। 1985 সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ঢাকাবাস শুরু। ছাত্র জীবনী কয়েকটি সংবাদপত্রে সাংবাদিক হিসেবে কাজ করেছেন তিনি। 1993 সালে বুয়েট থেকে স্থাপত্যে স্নাতক ডিগ্রি অর্জন করে পুরোপুরি স্থাপত্য ও নির্মাণ পেশায় যুক্ত হয়ে যান এবং যুগপৎ লেখালেখি, চলচ্চিত্র নির্মাণের কাজও চালাতে থাকেন। সে সময় তিনি 2 বন্ধু স্থপতিকে নিয়ে ট্রায়াঙ্গেল কনসালটেন্টস নামে একটি ফার্ম প্রতিষ্ঠা করেন। এছাড়া তিনি ট্রাই স্পেস লিমিটেড, ব্রিটানিয়া প্রপার্টিজ লিমিটেড, ভিউ ফাইন্ডারের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন। স্থাপত্য ও নির্মাণ বিষয়ক পেশা ছাড়াও রেডিও, টেলিভিশন ও মঞ্চের জন্য তিনি উল্লেখযোগ্য কয়েকটি নাটক লিখেছেন। 2000 সালে সিলেটের আঞ্চলিক ভাষায় লেখা প্রথম টেলিভিশন নাটক লন্ডনী কন্যার জন্য ব্যাপক আলোচিত হন শাকুর মজিদ।
এরপর 2005 সাল পর্যন্ত টেলিভিশনে প্রচারের জন্য লেখা নায়রি, বৈরাতি, চেরাগ, পরিমন্নেসা প্রভৃতি নাটক লিখে ব্যাপক প্রশংসা, সম্মাননা ও পুরস্কার গ্রহণ করেন। 2001 সাল থেকে শুরু করেন প্রামাণ্য চিত্র নির্মাণ। আমেরিকায় বাঙালিদের অভিবাসনের চিত্র ধরে আনেন তার স্বপ্নের দেশে, স্বপ্নভঙ্গের দেশে প্রামাণ্য চিত্রে। শাহ আব্দুল করিমকে নিয়ে নির্মাণ করেছেন অসামান্য এক প্রামাণ্য চিত্র হাতির পুরুষ। ক্যামেরা হাতে দেশ বিদেশ ঘুরে বেড়ানো তার একটা বড় শখ। বন্ধুদের নিয়ে পঞ্চপর্যটক নামে 5 জনের একটা দল নিয়ে বিশ্বময় ঘুরে বেড়াচ্ছেন 2001 সাল থেকে। এই ঘোরাঘুরির প্রকাশ ঘটিয়েছেন প্রায় 20টি ভ্রমণ কাহিনী আর 3 শতাধিক ভ্রমণ ও স্থাপত্য বিষয়ক প্রামাণ্য চিত্রে। ফেরাউনের গ্রাম এবং 10 সদর স্ট্রিট রবীন্দ্রনাথের কলকাতা তার 2টি উল্লেখযোগ্য ভ্রমণ গ্রন্থ। এছাড়াও ক্লাস 7 1978 নামক আত্মস্মৃতিমূলক গ্রন্থ লিখে লেখক হিসেবে প্রকাশিত হন 2008 সালে। ক্যাডেট কলেজ ও বিশ্ববিদ্যালয় জীবন নিয়ে লেখা ট্রিলজি, ছাত্রকাল এবং হুমায়ুন আহমেদকে নিয়ে লেখা 3টি স্মৃতি গ্রন্থের সমন্বয়ে হুমায়ুন নামা প্রকাশ করেছে কথা প্রকাশ। এছাড়াও 17টি ভ্রমণ গ্রন্থ ভ্রমণ সমগ্র 4 খণ্ডে প্রকাশিত হয়েছে। শাকুর মজিদ অধ্যাপক ডক্টর হোসনে আরা জলির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন 1993 সালে। 2 পুত্র ইসমাম ইন্তিসার মজিদ ও ইবন ইবতেশাম মজিদকে নিয়ে এই পরিবারের বসবাস ঢাকায়। ভ্রমণ কাহিনী ও জীবনী সাহিত্যে অবদানের জন্য তিনি 2017 সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। শাকুর মজিদের আজ জন্মদিন। জন্মদিনে তিনি অতিথি ইন্টারভিউ উইথ শিমুল সালাউদ্দিনের। বাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক পরিশ্রম করে এটা বানিয়েছো, ভালো লাগলো দেখে। তোমার অডিও নাই। আমাকে বোধহয় এখন শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছেন শাকুর ভাই? শাকুর ভাই, আমাদের প্রথম প্রশ্ন আপনার কাছে যে 20 বছর বয়সে বেতারের জন্য, সিলেট বেতারের জন্য আপনি নাটক লিখেছিলেন, মানে এরপর আপনি অনেক কিছু করেছেন, নিজে স্থপতি হয়েছেন, সেগুলো নিয়ে গুরুত্বপূর্ণ কাজ আছে আপনার সেই ক্ষেত্রে। ছবি তুলেছেন, সাংবাদিকতা করেছেন, ডকুমেন্টারি বানিয়েছেন, অসাধারণ ডকুমেন্টারির কথা বলতে হবে, বানিয়েছেন, ভ্রমণ সাহিত্য লিখেছেন। মানে লেখক বা সাহিত্যিক হিসেবে নাটক কি আসলে আপনার কাছে সবচেয়ে মৌলিক মাধ্যম মনে হয় কিনা, বা আপনি নাট্যকারী হতে চেয়েছেন কিনা, যদি একটু বলেন আমাদেরকে। আসলে একটা জিনিস দেখলাম যে সব লেখা শেষ হয়ে যায় আসলে নাটকে বা চলচ্চিত্রে এসে। মানে একটা নাটকের মধ্যে গল্প থাকে, কাহিনী থাকে, উপন্যাসের ব্যক্তি থাকে, কবিতা থাকে, আবার নাটক যখন মঞ্চায়িত হয় তখন আরো কতগুলো শিল্প এর সাথে যুক্ত হয়, এর সাথে নৃত্যকলা এবং সঙ্গীত মিলে হয়। সুতরাং আমি দেখি যে গল্প একটা লিখে বা কবিতা একটা লিখে বা উপন্যাস একটা লিখে যেভাবে উপস্থাপিত করা যায়, তার থেকে একটা নাটকের মাধ্যমে অনেকগুলো শিল্পকে একসাথে মিশ্রিত করে উপস্থাপন করার সুযোগ থাকে। এবং নাটক তো শেষেই হয়, উপন্যাস বা কাহিনী যেখানে শেষ হয়ে যায় সেখান থেকে নাটকের শুরুই হয়। ছোটবেলায় আসলে আমাকে শেক্সপিয়ার খুব টেনেছিলেন। আমি যখন ক্যাডেট কলেজে পড়ি তখন টেলস ফ্রম শেক্সপিয়ার নামে একটা বই আমাদের পড়ানো হয়েছিল ক্লাস 7-8 থেকে। এই নাটকগুলো বা নাটকের কাহিনীগুলো পড়ার পর থেকে আমি আসলে শেক্সপিয়ার, ইবসেন এদের দ্বারা খুব বেশি মোটিভেটেড হয়ে যাই এবং নাটক লেখাটার ব্যাপারটা আমাকে খুব টানে। আমি আমার জীবনের প্রথম একটা নাটক লিখেছিলাম আমার যখন ক্লাস 12-এ পড়ি আমি ক্যাডেট কলেজে। তো এটা কোনো কারণে এটা হারিয়ে যায় বা মানে নাটকটি যার কাছে দিয়েছিলাম নাটক করার জন্য হারিয়ে ফেলার কারণে নাটকটি মঞ্চস্থ হয় নাই। ক্যাডেট কলেজ থেকে বেরিয়ে যাওয়ার পরে আমি কোনো একটা জিনিস প্রকাশ করার জন্য, মানুষকে জানানোর জন্য আমার মনে হয়েছিল যে নাটক হতে পারে সবচেয়ে ভালো মাধ্যম, যে মাধ্যমে
আমি আমার কথাটা আরেকজনের কর্ণকুহরে তার কানের কাছে আমি সবচেয়ে সহজে পৌঁছতে পারবো, এই অভিবাস, এই ইচ্ছায় আমি আসলে প্রথম নাটক লিখি, রেডিওর জন্য নাটক লিখি। কারণ আমি যেখানে ছিলাম ওখানকার মানুষ 1985 সালে রেডিও ছাড়া অন্য কোনো ভাবে নাটক দেখার, শোনার তাদের সুযোগ ছিল না। সুতরাং একটা আমার মধ্যে একটা ভাব এসছে, একটা কথা আমি বলতে চাই, একটা জিনিস আমি মানুষকে শোনাতে চাই, জানাতে চাই, এটা বোঝানোর জন্য আমি সবচেয়ে প্রিয় মাধ্যম হিসেবে বেছে নিয়েছিলাম যে নাটকটি, এবং যেটা লিখে আমি সিলেট বেতারে দিয়েছিলাম। আমার তখন প্রায় 20 বছর বয়স, এবং সেটা প্রচার হয়েছিল, এবং তারপর পরই আবার 3 মাস পরে আবার আরেকটি নাটকও আমি লিখি। এরপরে কিছুদিন পর ঢাকা চলে আসার কারণে আসলে আমার আর সিলেট বেতারের সাথে সংযোগ হারিয়ে যাই, আমি অন্য মাধ্যমে বিচরণ করা শুরু করি। নাটকটা তখন পর্যন্ত আর লিখিনি। এর অনেক পরে এরপর আপনার অনেক নাটক ব্যাপক আলোচিত হয়েছে, এবং তার মধ্যে মহাজনের নাও আছে, প্রাঙ্গণে মোর একাধিক নাটক করেছে, হাসন জানের রাজা আছে। আমাদের সাথে ঠিক এই মুহূর্তে আজকের প্রথম সারপ্রাইজ গেস্ট যুক্ত হয়েছেন এই সময়ের একজন আলোচিত, আমি বলবো আলোচিত নির্দেশক, নাটক নির্দেশক এবং নাটকের শিক্ষক সুদীপ চক্রবর্তী। সুদীপ দা, আপনি আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আমি শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। সুদীপকে আমি দেখে ফেলেছি। সুদীপের কিছু বলার আগে আমি কিছু বলি। আমি যেটা বলবো যে টেলিভিশনের জন্য নাটক এর মধ্যে আমার কিছু লেখা হয়েছিল সুদীপের সাথে পরিচয়ের আগে, কিন্তু 2010 সালে একবার হঠাৎ করে আমাকে টেলিফোনে টেক্সট করে জানায় যে আমি একটা মঞ্চ নাটক যেন তার জন্য লিখে দিই, এবং বিষয়টাও সে নির্ধারণ করে দেয় শাহ আব্দুল করিমের উপরে। এবং শুনে আমি কয়েকবার তাকে সরাসরি না করে দিয়েছি। এটা একজন নাট্যকারের না করতে পারার কথা না। ঢাকা শহরে বা বাংলাদেশের প্রেক্ষিতে কোনো নাটকের দল নাই কারো, আবার তার একটা নাটক মঞ্চে হয়ে যাবে এরকম ভাগ্য সৈয়দ শামসুল হক বা সেলিম আল দিনের মতো নাট্যকারের হয়েছিল। এদের বাইরে আর তেমন কারো এই সুযোগ হয় নাই। প্রত্যেকেরই একটা নাটকের দল থাকে, তারা তাদের নাটক মঞ্চস্থ করে। তো সুদীপ চক্রবর্তী কি বুঝে যেন আমাকেই পছন্দ করে ফেলো যে আপনি পারবেন। আমি পারবেন এর পেছনে কারণ ছিল, সে এর আগে আমার লন্ডনে কন্যা নামক নাটক লিখে আমি যে পরিমাণ, যখন আমি খুব বিরাগভাজন হয়েছিলাম 2000 সালে, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন ছাত্র সিলেট বিভাগ আন্দোলন পরিষদ সংগ্রামের অফিসে এসে হাজির। তারা আমার সাথে দেখা করতে চায়, তারা এটা নিয়ে মুভ করতে চায় যে একজন একটা নাটক লিখেছে, এটা নিয়ে সিলেটবাসীরা কেন বিরাগ হবে। সেই উদ্যোক্তাদের দুইজনের একজন ছিল সুদীপ চক্রবর্তী। সেটা হচ্ছে 2000 সালের কাহিনী। এই সময় সে জানে যে আমি লন্ডনী গোরা নামক নাটক লিখেছিলাম। এটার অভিজ্ঞতা থেকে সে হয়তো বাজিয়ে দেখতে চেয়েছিল যে আমি একটা মঞ্চ নাটক তাকে দিয়ে লেখাতে পারি কিনা, এবং সে আমাকে দিয়ে এই মহাজনের নাও নামক নাটকটি লেখানোর গল্পটা সে বলবে, কিন্তু এটা হচ্ছে পৃথিবীর দ্রুততম সময়ে লেখা নাটক। মাত্র 4 রাতে আমি 1 সপ্তাহের মধ্যে একটা মঞ্চ নাটক তাকে সেই নাটকের উপস্থাপন করে দিই। মানে সাগর ভাই, সেই নাটকের দৃশ্যগুলি আমি একাধিকবার এই নাটকটা কভার করেছি এই নাটকের সাংবাদিক হিসেবে। মানে আমার মনে আছে নাটকের দৃশ্যগুলি আমার চোখে লেগে আছে, এবং গান কোন মিস্ত্রি নাও বানাইছে, কেমন দেখা যায়, এবং সেটা যেভাবে উপস্থাপন করা হয়েছে। আমি সুদীপের বলার আগে আমি সুদীপকে দেখে আমি একটু এক্সাইটেড। সুদীপকে বলার আগে আমি আরো কিছু বলি। এই নাটকের সাধারণত একটা নাটক তারা যখন পরিচালকরা করে থাকেন, কেউ কেউ আমাকে বলেছেন যে 16 বার 17 বার 18 বার পর্যন্ত রিরাইট করা হয় স্ক্রিপ্ট। এই নাটকের স্ক্রিপ্টটা 2 জায়গায় 2টো সংলাপ যুক্ত হওয়া ছাড়া এই নাটকটির কোনো পরিবর্তন রিরাইটেশন কিছু করা হয়নি। একবারে আমি যা লিখে দিয়েছি সুদীপ চক্রবর্তী সেটাকেই উপস্থাপন করেছে। সুদীপ, এবার তোমার কথা বলো। না, সুদীপদার কাছে আমি শুধুমাত্র এই নাটক নিয়ে না, সুদীপদার কাছে আমি অনুরোধ করেছিলাম সুদীপদাকে আগেই, যে সামগ্রিক নাট্যকার হিসেবে আসলে আপনাকে এক ধরনের মূল্যায়নের জায়গায় আলাপ করতে। সুদীপদা, আপনি শুরু করতে পারেন। ধন্যবাদ শিমুল, আপনি আমাকে আমন্ত্রণ করেছেন। শুভ জন্মদিন সাকুর ভাই।
আপনাকে আমি লিখেছি যে বহুমাত্রিক ও শিল্পী, গতকালকে লিখলাম বহুমাত্রিক লেখক শাকুর মজিদের জন্মদিন। থ্যাংক ইউ। বহুমাত্রিক ভাই, আপনাকে শুভ জন্মদিন। আজকে আমি লন্ডনে, আপনি ঢাকায়, ঢাকার অন্য প্রান্তে শিমুল, এবং সারা পৃথিবীতে বিভিন্ন জায়গা থেকে মানুষ আজকে যুক্ত হচ্ছেন এই ইন্টারভিউ উইথ শিমুল সালাউদ্দিন। শিমুল তো খুবই মানে ক্রিয়েটিভ মানুষ, একটু আর কি রাগটাগ করে ফেলে, অভিমান করে ফেলে, খুব তাড়াতাড়ি ইয়ে হয়ে যায়, মানে ক্রেজি হয়ে যায়, কিন্তু ও ভেতরে মানে অন্য একটা মানুষ বাস করে। এরকম আজকের আয়োজন এবং তার নিয়মিত আয়োজনকে আমি ফলো করি, আমি বেশ মানে মুগ্ধ তারই সমস্ত আয়োজনে। এবং এমন সব মানুষকে নিয়ে আসছে যাদের কথা আসলে সচরাচর আমরা পত্রিকার পাতায় পাই, এমনিতে পাই না। এবং আজকের এই অনুষ্ঠানটি আপনি শাকুর মজিদ ভাইকে আজকে ডেডিকেট করছেন, তার উদ্দেশ্যে তাকে নিয়ে আজকে করছেন। ধন্যবাদ শিমুল। আমার শাকুর ভাই সম্পর্কে আসলে নাট্যকার হিসেবে শাকুর ভাইকে মূল্যায়ন করার চেয়ে আমার মনে হয় যে মানে শাকুর ভাইয়ের বহুমাত্রিকতাই আমার বেশি গুরুত্বপূর্ণ। কারণ শাকুর ভাই 10 বছর শাহ করিমকে অনুসরণ করেছেন, এবং শাহ করিমকে অনুসরণ করার ভিতরে 10 বছরে শাহ করিমকে পাঠ করা এত অন্তরঙ্গ ভাবে, এত কাছে থেকে নাগরিক জীবনের মানুষজনকে খুব কম পেয়েছি আমরা। আমি সিলেটের সুমন কুমার দাস সহ আরো কয়েকজনের নাম বলতে পারি যারা নাগরিক জীবনের থেকেও শাহ করিমকে অনুসরণ করেছেন, কিন্তু শাকুর ভাইকে আমি খুব কাছে থেকে জানি, এবং শাকুর ভাইয়ের লেখার অনেক বহুমাত্রিকতা আছে। সেই জন্য শাকুর ভাইয়ের কাছে আমার প্রথম আহ্বান ছিল যে শাকুর ভাই আপনিই লেখেন নাটক, কারণ আপনি উত্তম ব্যক্তি শাহ করিমকে ডিমিস্টিফাই করার জন্য নাগরিক জীবনের মানুষের কাছে। এবং সেই কাজটি যখন আমি এখনো মনে করতে পারি, আমি এখন স্মরণ করছি যে আমি ফোন করেছিলাম, টেক্সট মেসেজ করেছিলাম শাকুর ভাইকে, গিয়াস ভাই এবং আমি, আহমেদ গিয়াস যিনি সুবচন নাট্য পরিষদের প্রধান নির্বাহী, আমি একটা কর্মশালা করেছিলাম সুবচনে। সেখান থেকে ফেরার পথে একটি নতুন নাটক সুবচন করতে চাই, সেই জায়গা থেকেই আলাপ শুরু। এবং আমার ইচ্ছে ছিল শাহ করিমকে নিয়ে আমি স্টেডিয়ামে নাটক করব। আসলে মানে প্রচুর মানুষ আসবে, প্রচুর মানুষ দর্শক দেখবে। ফুটবল খেলা, ক্রিকেট খেলা যদি 50,000, 60,000, 1 লক্ষ মানুষ একসাথে দেখতে পারে, কেন নাটক নয়? এটা আমার একটা প্রশ্ন ছিল আমার কাছে, এবং সেখান থেকে আমি যাত্রা শুরু করে আমার কিন্তু বাস্তবতা হচ্ছে যে আসলে সেই সাপোর্ট বাংলাদেশে আর্থিক জায়গা থেকে, দলগত জায়গা থেকে এবং ক্রিয়েটিভ সাপোর্টটা আসলে ওইভাবে খুব কম। এটা আমরা সবাই জানি, শিল্পের ক্ষেত্রে সাপোর্ট তো সব জায়গাতেই কম। সেইখানে আমার এই চিন্তাটাই থেকে যাত্রা শুরু, এবং সেখানে আহমেদ গিয়াস আমাকে সহযোগিতা করেছেন, সুবচন নাট্য সংসদ একদম আমাকে আস্থার সাথে তাদের প্ল্যাটফর্ম ওপেন করে দিয়েছে, যেখানে আমি সুদীপ চক্রবর্তী, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া এবং ঢাকার বাইরের বেশ কয়েকটি দল ছাড়া আমি ঢাকা শহরে কোনো নাটক তখন নির্দেশনা দিইনি, কিন্তু সুবচন আমার উপর আস্থা রেখেছে এবং আমি কাজটা করেছি আমার একনিষ্ঠভাবে, এবং যে কাজই করি আমার একনিষ্ঠভাবে আমি কাজটা করতে চাই। তো এইখানে কাজটা করতে গিয়ে তখন শাকুর ভাই ছিলেন রাঙ্গামাটি বা খাগড়াছড়িতে, তখন মানে পার্বত্য চট্টগ্রামের কোন জায়গাতে বৈশাখীতে ছিলেন। রাঙ্গামাটিতে ছিলাম। তখন বৈশাখী অনুষ্ঠান উদযাপনে ছিলেন, তখন ওনার সাথে আমার কথা হচ্ছিল। তারপর এপ্রিল মাসের 10 তারিখে, তো আমার মনে পড়ে এখনো সন্ধ্যার সময় আমি ওয়ার্কশপ শেষ করে 8:30, 9টার দিকে আমি ফিরছি, আমি আর গিয়াস ভাই গাড়িতে করে, গিয়াস ভাই গাড়িতে আমাকে নামিয়ে দিচ্ছেন। তখনই কথা হয়, তখনই টেক্সট মেসেজ হয়। তিনি বলেছিলেন আচ্ছা ঠিক আছে আমি ঢাকায় ফিরি তারপর কথা বলবো, কিন্তু আমি তো মঞ্চ নাটক লিখিনি। তারপর বললাম আপনিই লিখবেন এবং আপনি এটা হবে, এবং আপনি অতীতে অনেক কাজ দেখেছেন, অতীতে অনেক মানে আপনি মঞ্চ নাটককে খুব নিবিড় ভাবে আপনি পর্যবেক্ষণ করে একটি রিদম অন দ্য স্টেজ নামে আপনি একটি ফটোগ্রাফির বইও বের করেছেন, সুতরাং ভাবে মঞ্চ নাটককে অনুসরণ করেছেন এবং তিনি নিজে মঞ্চ নাটক করেছেন বইটা পড়াকালীন সময়ে। আজকে তো আমরা আরো অনেক কিছু জানলাম, তো মানে এবং নাটক সম্পর্কে তার একটি বিশেষ গভীর দৃষ্টিও রয়েছে। তো সমস্ত কিছু মিলে আমার মনে হয়েছিল যে যদি শাকুর ভাই কাজটি করেন তাহলে মনে হয় আমরা সেই কাজটা মঞ্চে নিয়ে আসার জন্য উপযোগী করে তুলতে পারি। তারপর শাকুর ভাই ঢাকায় ফিরলেন, কথা হলো, তিনি নিশ্চিত নন যে লিখবেন কিনা। তারপর হচ্ছে একটু তারপরে হচ্ছে তিনি, আমি আর গিয়াস ভাই গিয়েছিলাম, মনে আছে ওনার বাসায়, আমরা সেই রাতে বসে দীর্ঘ রাত বসে আমরা গল্প করেছি। আর শাকুর ভাইকে মূল উৎসাহটা দেওয়ার আমার জায়গাটা ছিল যে শাকুর ভাই 10 বছর এক নাগারে
শাহ করিমকে অনুসরণ করেছেন। একটা ক্যামেরা নিয়ে একটা মানুষ 10 বছর একজন দার্শনিককে, একজন কবিকে, একজন গীতি কবিকে ভাটি অঞ্চলে গিয়ে ঢাকা শহর থেকে একজন আর্কিটেক্ট, একজন ফটোগ্রাফার এবং একজন নাগরিক জীবনে থাকা মানুষ সমস্ত কিছু থেকে গিয়ে ওইখানে যান। এবং উনি বলছিলেন যে শাকুর ভাই যে যখন ফিরে আসেন তারপর কয়েকদিন উনি ঠিক সমস্ত কাজে গভীরভাবে মনোনিবেশ করতে পারেন না, কারণ তার মধ্যে ওই করিম আশ্রয় গ্রহণ করে, এবং এই করিম আশ্রয় গ্রহণ করা মানে তো একটা মানুষ ভাবাবেশে আকুল হয়ে যাওয়া, সেটা শাকুর ভাই বলতো। তো মানে তারপর শাকুর ভাই লিখেছেন, আমরা করেছি সেইখানে কাজটা। সুদীপদা, আপনি তো আরো অনেকে নাটক নিয়ে কাজ করেছেন, আপনি কয়েকটা নাটক যেগুলো প্রায় হারিয়ে যেতে বসেছিল সেগুলোকে আপনি পুনর্নির্দেশনা দিয়েছেন মঞ্চে, এবং সেই আমি মনে করি আপনার এই সফল মানে মঞ্চে আপনার যে সফলতার যাত্রা সেটা আসলে শুরু হয়েছিল মানে এই নাটকটা দিয়ে, এটা আমার মনে হয় ব্যক্তিগতভাবে, আপনি ডিফার করতে পারেন। কিন্তু আপনি ধরেন আমাদের মঞ্চে যাদের নাটক আসলে হয়েছে, আমাদের মঞ্চে আপনি নাট্যকলার শিক্ষক, ফলে ওই জায়গা থেকে এই প্রশ্নটা আপনার কাছে, আমাদের মঞ্চে যাদের নাটক হয়েছে সেই নাট্যকারদের তালিকায় শাকুর ভাইকে আপনি কোথায় রাখেন? আসলে এটা জটিল প্রশ্ন, কঠিন প্রশ্ন, জটিল প্রশ্ন। বলবে তার নাম না, পলিটিক্যাল সহজ করে দিয়েছে আসলে। মানে শাকুর ভাই আমি এটা এইভাবে মাঝামাঝি জবাব দেবে, চমৎকার। কিন্তু আমি মাঝামাঝি জবাবের জন্য নয় আসলে, মানে আমাদের এখানে তো মিউজিক্যাল হয় না আসলে, আমাদের নাগরিক মঞ্চে মিউজিক্যাল খুব কম। আমি মিউজিক্যাল নাটক আমরা মানে মিউজিক্যাল বলতে মানে পাশ্চাত্যে যেটা অপেরা থিয়েটার বা মিউজিক্যাল বোঝায়, সেই মিউজিক্যাল কাজ আমাদের এখানে কম হয়। আমাদের এখানে অধিকাংশ হয় আমাদের কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থায়, যেটাকে আমরা গ্রাম বলি। কিন্তু আমি বলবো যে কৃষিভিত্তিক এবং জলজ জীবন ভিত্তিক সমাজ ব্যবস্থায় হচ্ছে গানই হচ্ছে সমস্ত কিছুর প্রাণ। সেটা নাটক হোক, জীবন হোক, হাঁটতে বসতে সমস্ত কিছু গান হচ্ছে প্রাণ। তো সেখানে আমরা অনেক মানে আমরা মিউজিক্যাল পারফরমেন্স দেখি, আমরা নাগরিক জীবনে কম দেখি। সেই নাগরিক জীবনে কমগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ নাটক হচ্ছে মহাজনের নাও। এবং মহাজনের নামের আরেকটি বিশেষত্ব হচ্ছে বহুত্ববাদিতা। মানে এখানে নির্দিষ্ট কোনো একজন ব্যক্তি অসংখ্য সামষ্টিক হয়ে ওঠে, কালেকটিভ কনসায়েন্স কাজ করে। এখানে একজন সিঙ্গুলার কিছু নয়, এটা প্লুরাল। এবং সেখানে আরো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, দেখবেন আপনি এখানে যেমন দুর্গার একটি পট আসছে, ঠিক পাশাপাশি গাজীর পটও আসছে, এবং আপনি পাশাপাশি দেখবেন মঞ্চে কিন্তু প্রার্থনাও হচ্ছে। যারা এই একই গ্রামবাসী যারা হচ্ছে করিমকে নামাজ পড়তে দেয়নি, ঈদের নামাজ, তারা কিন্তু পরে তাকে গ্রহণ করে একসাথে নামাজও পড়েন। আবার মঞ্চে সালিশও হচ্ছে, আবার বিচার গান হচ্ছে, আবার বিসমিল্লাহ বলে নাটক শুরু হচ্ছে। এবং এই নাটকের ভিতরেই কিন্তু বলা হচ্ছে যে মাগো আমার বিনা পানি কণ্ঠে করো ভর, মাথায় হাত রাখিয়া বলো দিবা তোমার বর। এই যে বহুত্ববাদিতা, এবং শেষ পর্যন্ত একটি নাটক মাস্টার মেটাফরে পৌঁছায় যে একজন মানুষ সমস্ত শিল্প ভুবনে গিয়ে যাত্রা করে, সে অধরাকে স্পর্শ করার জন্য, অধরাকে অনুভব করার জন্য, স্পর্শ নয় অনুভব করার জন্য। সেইটা আসলে আমার মনে হয় যে আমরা এই নাটকে উপলব্ধি করতে পারি। সুতরাং অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ সুদীপ দা। মানে আপনি এই মানে বেকায়দার সময়ে আমাদেরকে সময়টা দিয়েছেন এবং শাকুর ভাইকে আপনি ভালোবাসা জানিয়েছেন, এবং আমার জন্মদিনের এই আয়োজনে আপনি ইন্টারভিউ শিমুল সালাউদ্দিনে জয়েন করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। সারপ্রাইজ নাম্বার 2 আমি যুক্ত করছি। পলাশ ভাই নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। পলাশ ভাই আপনি শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। শাকুর ভাই স্বাগত। পলাশ ভাই আপনার কাছ থেকে জানতে চাই যে এই মানে আপনি কোনোদিন কি এই শাকুর ভাইয়ের যে ক্যারেক্টারিস্টিক্স, শাকুর ভাই যেরকম হই হুল্লোড়ের মধ্যে থাকে আবার নীরব হয়ে লিখতে বসে যায়, এই ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আপনি কি কোনো ছড়া লিখছেন? প্রিয় দর্শক, পলাশ মাহবুব আমাদের খুবই গুরুত্বপূর্ণ একজন সাংবাদিক এবং ছড়াকার, বলে তার কাছে এটা আমরা জানতে চাই, কারণ হলো বিভিন্ন রকম যাপনে আমাদের পলাশ ভাই গুরুত্বপূর্ণ অংশ। শাকুর ভাইয়ের সাথে নানা রকম ভ্রমণ বলেন, আড্ডা বলেন, তার মধ্যে পলাশ ভাই থাকেন মাঝে মাঝে। ফলে পলাশ ভাই, আপনি ব্যক্তি শাকুর মজিদকে আসলে কেমনে বিশ্লেষণ করেন? না, আমি প্রথমে একটু বলি যে শাকুর ভাইয়ের সাথে মানে আজকে তো আমরা একটা অনুষ্ঠানের মধ্যে আনুষ্ঠানিকতার মধ্যে আছি, কিন্তু শাকুর ভাইয়ের সাথে
আমাদের যে সম্পর্ক সেটা একটু অনানুষ্ঠানিকই বেশি। হ্যাঁ, শাকুর ভাই পলাশ ভাই, আমার এই আয়োজনটা প্রথাগত গণমাধ্যমের বাইরের আয়োজন এবং এটা অনানুষ্ঠানিক আয়োজন। এটা কিন্তু আমরা ঘোষণা দিয়ে বলছি প্রথমেই। ফলে আপনাকে দেখতে অনেক সুন্দর লাগছে, আপনি অনানুষ্ঠানিক মুডে থাকতে পারেন। হ্যাঁ, আমি অনেক আয়োজন করে বসেছি আর কি। শাকুর ভাইয়ের সাথে আমার অনেকদিন দেখা হচ্ছে না, যেটা আসলে শাকুর ভাইয়ের সাথে আমার প্রথম, আমি যদি বলি, শাকুর ভাইয়ের খুব সম্ভবত 45তম জন্মদিন থেকে শাকুর ভাইয়ের সাথে আমার আমরা খুব কাছাকাছি, আমি শাকুর ভাইয়ের কাছাকাছি যাওয়ার সুযোগ হয়েছে আমার। তো আজকে তো প্রায় অনেকদিন, প্রায় 1 দশক হয়ে গেল। তো এই সুদীপ চক্রবর্তী যিনি আগে বলে গেলেন যে শাকুর ভাইয়ের বহুমাত্রিকতা, উনি অনেক কয়েকটা বিষয় বলেছেন, কিন্তু আমার কাছে মনে আরো কিছু ব্যাপার আছে। শাকুর ভাই উনি ভ্রমণ নিয়ে লেখেন, বাংলাদেশের অগ্রগণ্য ভ্রমণ সাহিত্যিকদের মধ্যে শাকুর মজিদ একজন। তারপরে ডকুমেন্টারিতে উনি অনবদ্য, ওনার এখন এই সময়ে ওনার কাছাকাছি খুব কমই আছেন। কিন্তু আরেকটা ব্যাপার যেটা একটু অনেকেই হয়তো জানেন না, শাকুর ভাই কিন্তু অসম্ভব, উনি নিজে ক্যামেরা চালান, শাকুর ভাই নিজে এডিট করতে পারেন। হ্যাঁ, আমি খুব কয়েকবারই ওনার ধমক খেয়েছি যে এই তুমি ক্যামেরাটা করতে পারো না, এটা উনি যেভাবে যাচ্ছিলেন, উনি হয়তো আমাকে বলছেন যে আমরা গাড়িতে যাচ্ছি, উনি গাড়ি ড্রাইভ করছেন, বলে তুমি এটা একটু নাও তো, এটা আমি হয়তো ওনার মন মতো করতে পারছি না। কারণ আমি যেটা বলতে চাচ্ছি যে শাকুর ভাই আসলে একাই সবকিছু করতে পারেন। ওনার আসলে অনেক কিছুই যেটা ওনার কেউ না হলেও চলে। হ্যাঁ, উনি যে কাজগুলো উনি করেন সাধারণত আমাদের সৃজনশীল জগতের, এটা ওনার কারো হেল্প না হলে হয়। আমরা যেমন হয়তো ভালো স্ক্রিপ্ট লিখতে পারি, কিন্তু হয়তো ডিরেকশনটা পারি না, বা এডিটিংটা পারফেক্টলি হয় না। শাকুর ভাই যেটা আমি নিজে দেখেছি কাছ থেকে, যে উনি অল ইন ওয়ান যে বলতে যা বোঝায় আর কি। তো শাকুর ভাই সেটা আমার দেখা মতে, আমি তাদেরকে দেখেছি, তার মধ্যে উনি একজন, এবং এটা খুব বেশি নাই সংখ্যায়। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, বলেন শিমন। আমার মনে হয় যে অল ইন ওয়ানের বাইরে আরেকটা ব্যাপার আছে, আড্ডা জমাইতে যার জুরি নাই। না, সেটা তো অবশ্যই আমাদের যে আড্ডায় তো সূত্রধরী শাকুর ভাই। হ্যাঁ, শাকুর ভাই যদি নীরব হয়ে যান, আমাদের আড্ডা ঝুলে যায়। শাকুর ভাই সরব থাকলেই আমাদের আড্ডাটা থাকে। এবং ঢাকা শহরে আমার কাছে মনে হয় যে ওনার নেতৃত্বে যে আড্ডাটা হয় বা ওনার আয়োজনে যে আড্ডাটা হয়, সেটা ওয়ান অফ দা, সেটা উল্লেখযোগ্য। যদি এগুলোর হয়তো কোনো টিআরপি হয় না, রেটিং হয় না, কিন্তু এটা যদি হয় ওই ধরনের কোনো একটা অন্যতম আলোচিত আড্ডা। কারণ সেখানে আমরা দেখি যে আসলে খুবই সিগনিফিকেন্ট মানুষদের এবং গঠনমূলক আড্ডা তো আসলে নানা রকম হয়, কিন্তু শাকুর ভাইয়ের সাথে আমরা বা শাকুর ভাই আয়োজনে আমরা যে আড্ডা অংশ নেওয়ার সুযোগ পাই, সেটা কিন্তু আসলে খুবই গঠনমূলক এবং এটা কাজে লাগে আর কি। তো এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে কি, শাকুর ভাইয়ের সাথে শাকুর ভাই, আমি দেখেছি যে আমার ক্ষেত্রে যেটা হয় যে শাকুর ভাই মানুষকে উনি যাদেরকে পছন্দ করেন বা পছন্দ করার মতো ওনার মনে হয়, উনি কিন্তু প্রশ্রয় দেন। আমি প্রচুর আমাকে যারা আমার সিনিয়র, শাকুর ভাইয়ের সাথে অনেক সিনিয়র, কিন্তু শাকুর ভাই কিন্তু সেটা কখনো বুঝতে দেন না বা আমরা কখনো টের পাই না। উনি কিন্তু আমাদের সাথে বন্ধুর মতোই মেশেন বা আমাদেরকে প্রশ্রয় দেন। সেটা আমি খুব কম, আমি ব্যক্তিগতভাবে খুব কম মানুষের কাছে পাই, যেটা শাকুর ভাইয়ের কাছে পাই। এবং শাকুর ভাই আসলে অনেক হয় না নির্ভরতার জায়গা, আমার মনে হয় যে এই শহরে আমার একজন ভাই আছে। হ্যাঁ, শাকুর ভাই আমার কাছে, এবং ধরেন কোনো ঝামেলায় পড়ছি ঢাকা শহরে, দৌড় দিয়ে শাকুর ভাইয়ের কাছে চলে যাওয়া যাবে আর কি। হ্যাঁ, এটা একটা শাকুর ভাইয়ের একটা বিষয় না, নিখাদ আর কি, যে এটা উনি, আমরা অনেকে আছেন যে অনেক ডিপ্লোম্যাটিক বা বলার জন্য বলা। শাকুর ভাই এটা আরেকটা, আমি একটু বলি আরেকটা গুণ, উনি যেটা বলেন ওটা বিশ্বাস করেই বলেন, ভেতর থেকে বলেন আর কি। এটা আরোপিত কথা, আমি শুনলে বা যে কেউ শুনলে বুঝতে পারে যে ওইটাই শাকুর ভাইয়ের কথা, এর ভিতরে আর তৃতীয় কোনো এটার কোনো ভাষা নাই, অনুবাদ নাই। উনি যেটা বলছেন সেটাই ওনার মনের কথা। উনি খুবই আউটস্পোকেন, এটা খুব এখন এই সমাজে খুবই বিরল। আরেকটা জিনিস, আমি শাকুর ভাইকে খুব ঈর্ষা করি এবং আমি শাকুর ভাইকে অনেকবার বলেছিও, উনি যে জীবনটা যাপন করে যাচ্ছেন, এটা খুবই ঈর্ষণীয় একটা ব্যাপার। আমি সবসময় উনি যা চান বা উনি যা করতে চান, সেটা শাকুর ভাই করতে পারেননি, এরকম ঘটনা আমি দেখি হয়তো থাকতে পারে, কিন্তু এটা খুবই উল্লেখযোগ্য না আর কি। তো শাকুর ভাই যেভাবে ওনার জীবনটাকে কাটাতে চাচ্ছেন বা যাপন করতে চাচ্ছেন, সেটা কিন্তু উনি করছেন আমার মনে হয় আর কি। তো সেটা আমরা অনেকেই পারছি না, আমাদের অনেক কম্প্রোমাইজ করতে হচ্ছে বা এটা, বাট আমি চাই জীবন কাটানো যেত। পলাশ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমি ছোট্ট করে আপনার কাছে জানতে চাই, আপনার কোনো প্রশ্ন আছে আজকে জন্মদিনে শাকুর ভাইয়ের প্রতি? আমি চিন্তা করছি যে আয়োজন, আজকে আপনারা প্রশ্ন করবেন শাকুর ভাইকে, ফলে ইন্টারভিউ উইথ শিমুল সালাউদ্দিন আজকে আসলে ইন্টারভিউ উইথ অল। শাকুর ভাইকে কোনো প্রশ্ন আছে কিনা আপনার?
না, শাকুর ভাইকে একটাই মানে প্রশ্ন, না ঠিক শাকুর ভাইয়ের কাছে, এই যে শাকুর ভাই যে করোনার কারণে আসলে আমরা অনেকটাই বিচ্ছিন্ন আছি, প্রয়োজনেই আছি, কিন্তু শাকুর ভাই খুব মিস করছি। এটা কি আপনার কোনো পরিকল্পনা আছে কিনা যে আমরা আবার কবে নাগাদ, অনেকদিন দেখা হয় না, আমি তো এই আজকে শাকুর ভাইকে একটু ইয়ে করো, ওই বিশ্ব স্বাস্থ্য সংস্থার লোকটারে একটু বলে দাও, উনি আমাদের বলে দেখ কখন থেকে আমরা আড্ডা মারতে পারবো, তারপর থেকে আমরা আবার আগের মতো শুরু করব। ওই লোকটা কিছুদিন পর পর টেলিভিশনে এসে কি কি সব বলে, আমাদেরকে এই করতে হবে সেই করতে হবে, মাস্ক পরে থাকতে হবে, 6 ফিট দূরে থাকতে হবে, 3 ফিট দূরে থাকতে হবে। আবার একবার বললো যে 18 ফিট দূরে পর্যন্ত করোনা চলে যায়। তো ওর কথারও কোনো হিসাব নিকাশ নাই, 2 দিন পর পর এক এক রকম এক এক ভাষ্য। তো ও আমাদেরকে বলে দিলেই পারে যে কখন থেকে আমরা কি পর্যন্ত কি করতে পারবো, তাইলেই আমরা আসলে মিলতে পারি। শিমুল, তাহলে যেটা হলো যে শাকুর ভাইয়ের দিক থেকে আসলে কোনো সমস্যা নেই, এটা একটা বৈশ্বিক সমস্যা, এটা কেটে গেলে আমি জবাবটা পেয়ে গেছি। শাকুর জবাবটা হলো আসলে এই যে বৈশ্বিক সমস্যাকে পাত্তা দেওয়ার কিছু নাই, এটা হলো জবাব আসলে। আসলে বলা ঠিক হবে কিনা। তো শাকুর ভাই, আপনাকে আবারও জন্মদিনের শুভেচ্ছা। যদিও আমরা আসলে এই ধরনের যেটা হচ্ছে কি ওই করোনা কিন্তু আমাদের আরেকটা জিনিস করে দিয়েছে, যেটা হচ্ছে কি ওই অনেক দূরের মানুষকে কাছে আনার একটা সুযোগ করে দিয়েছে, যেটা আমরা আগে চিন্তা করতে পারতাম না। এই যে আমরা এই যে দূর আলাপনিটা করছি দূরে থেকে, এই যেমন কিছুক্ষণ আগে সুদীপ ইংল্যান্ড থেকে আমাদের সাথে যুক্ত হলো, এটাও এক ধরনের জিনিস। আমরা তো ওই স্পর্শাতীত ব্যাপারটাতে একটু অভ্যস্ত হয়ে যাচ্ছে নতুন পৃথিবী, এটা একটা জিনিস এই করোনা থেকে আমরা শিখছি। আর মানুষের যে আন্তঃমানবিক সম্পর্কটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু বেশি দিন বোধহয় থাকবে না। এই প্রথম ঢেউ, দ্বিতীয় ঢেউ, আর কত, তারপর তৃতীয় ঢেউয়ের কথা তো আর কেউ বলে না। তো একদিন তো শেষ হবে এই পৃথিবী থেকে এগুলো, তারপর আবার ঠিক হয়ে যাবে। আবার আমিও মনে করি যে এই করোনার একটা সুবিধাও আছে। সুবিধাটা হচ্ছে যে খুব কম সময়ে পৃথিবীতে এরকম দুর্যোগ আসে। এরকম একটা দুর্যোগকেও কাছে থেকে দেখতে পারার অভিজ্ঞতা হওয়াটাও কিন্তু একটা বড় ব্যাপার। স্বাভাবিক জীবনযাপন তো সবাই পায়, একটু অস্বাভাবিক জীবনযাপন আমরা কিভাবে পেলাম, এই অস্বাভাবিক পৃথিবীটাকে আমরা কিভাবে দেখে গেলাম বা দেখে যাচ্ছি, এটা দেখতে পাওয়াও কিন্তু এই করোনার আরেকটা সুবিধা, আরেকটা যেটা আমি মনে করি আর কি। অবশ্যই পলাশ ভাই, আমাদের আড্ডা নিশ্চয়ই হবে, এবং আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়েছেন। এবং আপনার এই মানে পলাশ ভাইকে আসলে অফিস থেকে প্রায় জোর করে ধরে আনছি আর কি। পলাশ ভাই, আচ্ছা আমি তোমাকে থামাই, শিমুল তুমি থামো একটু, আমি কথা বলি। সেটা হচ্ছে আমি একজনকে দেখতে পাচ্ছি এখানে, খম হারুন উপস্থিত আছেন। উনি কিছু বলার আগে আমি একটু বলে ফেলি। সেটা হচ্ছে কি, তোমরা যারা আমাকে এই ভ্রমণ সাহিত্যের বিশারদ অমুক তমুক ব্লা 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 অনেক কিছু বলো না, হ্যাঁ, এবং ধরো একটা পুরস্কারও, বড় পুরস্কারও আমার হাতে, পুরস্কার বড় একটা না, আমি 4টে পুরস্কার দিয়েছি ভ্রমণের বিভিন্ন শাখায়, মানে বিভিন্ন জায়গা থেকে আর কি। এমনকি ওই আইএফআইসি ব্যাংকের পুরস্কারটাও একটা ভ্রমণের বই, তারপর সমরেশ বসু সাহিত্য পুরস্কারও পেলাম ভ্রমণে। এই সবগুলোর পেছনে কিন্তু অন্যভাবে এই লোকটার অবদান আছে। ক্ষমহারণ সরাসরি না, কিন্তু কিভাবে হলো সেটা বলি। আমি তো আসলে ভ্রমণ কাহিনীর লেখক না। আমাকে যদি প্রশ্ন করা হয় আমি কিসের লেখক, আমি আসলে চেয়েছিলাম আমি নাট্যকার, আমি নাটকের লোক বলে আমি মনে করি আর কি। নাটকটা আমার প্রাণের জিনিস, এবং নাটকের মাধ্যমে আমি প্রধানতম আমার কথাগুলো বলতে চাই বলে। ভ্রমণ কাহিনী লেখা হয়ে গেছে আমার সবগুলো হচ্ছে বাই প্রোডাক্ট হলো কি, ওই আরটিভি যখন বেরোবে, নতুন আসবে বাজারে, আমি হঠাৎ করে কি মনে হলো, আমি 2টো পাইলট এপিসোড নিজের থেকে বানিয়ে ফেললাম। বানিয়ে ক্ষমহারণকে দেখালাম যে আমার কাছে কিছু ফুটেজ আছে মানে কি, আমি যেমন ভ্রমণ করতে পারি না ছবি না তুলে, তারপরে যখন স্টিল ছবির জায়গা পরিবর্তিত হয়ে ভিডিও ক্যামেরা চলে আসলো, আমি না বুঝে না জেনে একটা ভিডিও ক্যামেরা নিয়ে আমেরিকা ঘুরে আসলাম। আমেরিকা ঘুরে এসে আমার 18 ঘন্টার রাশ আমার টেবিলে পড়ে আছে, ডেস্কে বসে আছে। তারপর আমি নিজে একটা ভিসিআর কিনলাম, নিজে একটু এডিট করার চেষ্টা করলাম, শিখলাম, এবং সত্যি আমি 2টো পাইলট এপিসোড বানিয়ে আরটিভির কাছে নিয়ে গেলাম। আরটিভিতে তখন নতুন যুক্ত হয়েছেন ক্ষমহারণ, কিছুদিন আগে আরটিভিতে শুরু হয়েছে, এবং তারা 1 মাস পরে
দেড় মাস পরে নতুন অনে আরে আসবে, এরকম অবস্থা, বা 2-3 মাস পরে আসবে। তিনি দেখে না পছন্দ করে ফেললেন। মজার ব্যাপার হচ্ছে মাত্র 2টা এপিসোড দেখে তিনি একটা এগ্রিমেন্ট সাইন করে ফেললেন 26 পর্বের জন্য আমার জন্য, বলে আপনি প্রথমে 26 পর্ব দেন, তারপরে আমরা এটা বাড়াবো। এই যে শুরু হলো আমার ট্রাভেল ডকুমেন্টারি, ট্রাভেল ভ্রমণ প্রামাণ্য চিত্র বানানো, এবং এই প্রামাণ্য চিত্রগুলোর আমি যেমন কিছুক্ষণ আগে তোমরা বলেছো একজন, আমি সব কাজ করি নিজে, আমি নিজে ক্যামেরা চালাই, আমি নিজে স্ক্রিপ্ট লিখি, আমি নিজে এডিট করি, খালি গানটা গাইতে পারি না আর মিউজিক করতে পারি না। এই প্রত্যেকটার জন্য যে স্ক্রিপ্ট লিখতে হয়, এক এক পর্বের জন্য স্ক্রিপ্ট লিখতে হয় 1500 পৃষ্ঠার মতো, 1500 শব্দের মতো। তাহলে এই যে এই আরটিভিতে আমার 76টা এপিসোড প্রচার হলো, এইগুলোর যে স্ক্রিপ্ট লিখেছিলাম, এই স্ক্রিপ্টগুলো আমি কি করব, আমার কাছে রেডি হয়ে গেছে তখন। এই স্ক্রিপ্টগুলো একটু ঘষা মাজা করে আমি বই আকারে ছাপানো শুরু করি, একের পর এক। 2008 সাল থেকে শুরু হয়, 2005-6 দিকে এই আরটিভির যাত্রা শুরু। সেই সময় থেকে আমার যে পাণ্ডুলিপিগুলো জমা ছিল, সেইগুলোরই বাই প্রোডাক্ট আমি ভ্রমণ কাহিনী হিসাবে ছাপানো শুরু করি একে একে। এই হিসাবে আমার এখন প্রায় 350 পর্ব ভ্রমণ চিত্র বিভিন্ন টেলিভিশনে প্রচার হয়েছে, এবং 21টি ভ্রমণের বই প্রকাশ হয়েছে। তার পেছনে এই খম হারুন যদি সেদিন আমার এই পাইলট এপিসোড অ্যাপ্রুভ না করতেন, তাহলে হয়তো আমার কোনো ট্রাভেল ডকুমেন্টারি বানানো হতো না, কোনো বইয়ের ভ্রমণের বইও লেখা হতো না। এবার হারুন ভাই আপনি কিছু বলেন, আপনার বলারও কিছু নাই, আপনার কথা তো আমি বলে দিচ্ছি। দারুন ভাই, আপনি হারুন ভাই, আপনার বড় ভাই আসছে হারুন ভাইকে সালাম দিয়ে আপনি যাইতে পারেন। আপনাকে ধন্যবাদ আপনার সাথে যুক্ত হওয়ার জন্য। ওকে শিমুল, আমি তাহলে একটু করি। হারুন ভাইও আমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ আরেকজন বড় ভাই। হারুন, এটা সেটা অন্য কোনো প্রোগ্রামে যদি ইন্টারভিউ উইথ শিমুল সালাউদ্দিনের সাথে হারুন ভাই কখনো আসেন, তাহলে তখন কথা বলা যাবে। ঠাকুর ভাই, আপনাকে আবারও জন্মদিনের শুভেচ্ছা। যদিও এই বছরের মতো কোনো জন্মদিন গত 10 বছরে আপনার কাটেনি, আমরা করিনি, আমরা সেইটা মিস করছি। তো তারপরে বাস্তবতা মেনে নিতে হবে, কিছু করার নেই। আপনাকে আবারও জন্মদিনের শুভেচ্ছা। সুমন, আপনাকেও শুভেচ্ছা, আপনাকে অনেকদিন পরে দেখলাম। হারুন ভাই, আপনাকে সালাম। শিমুল, থ্যাংক ইউ, দেখা হবে। থ্যাংক ইউ পলাশ ভাই। হারুন ভাই, আপনাকে তো আপনার কথা তো বলেই দিছে, কিন্তু আপনি আমাদেরকে বলেন আমাদের টেলিভিশন নাটকে, আমি এই জায়গায় বরং চাইতে চাই, মানে ভ্রমণ নিয়ে তো আপনার কথা বলেই দিছে, আমাদের টেলিভিশন নাটকে এই লোকটার যে একটা বড় সড় ধরনের অবদান আছে এবং মানে ইনফ্লুয়েন্স আছে, আমি বলবো সেই জায়গাটা নিয়ে, বা টেলিভিশন তো বিবর্তন হয়েছে, সেই সবকিছু আপনার সামনে হয়েছে হারুন ভাই, ফলে ওই জায়গাতে শাকুর ভাইকে নিয়ে যদি আপনি বলেন। আচ্ছা, টেলিভিশন তো আমার প্রিয় জায়গা, মানে আমার মূল জায়গা, যেখান থেকে আমি কাজ শুরু করি। তা শাকুরের সাথে আমার পরিচয়, ও যখন বুয়েটের ছাত্র, যখন তৌকির আমার একটা নাটক করছিল, একটা সিরিজ নাটক প্রিয়দা অরণ্য, তখন তৌকিরের মাধ্যমে শাকুরের সাথে পরিচয়। তখন থেকেই জানি যে সে ভালো ফটোগ্রাফার, এটা জানতাম, কিন্তু সে যে পরবর্তীকালে লেখক হয়ে উঠবে। আপনার পরিচালিত শেষ নবাব নাটকের শেষ নবাবই তো, ওই যে শেষ নবাব এবং সাইদ আহমেদের শেষ নবাব নাটকের যখন রিহার্সেল করতে তৌকির যেত, আমি তখন তার সাথে এই ধানমন্ডির কোন রিহার্সেলে যেতাম, তখন আপনার সাথে আমার দেখা হয়। হ্যাঁ, এবং আমার মনে আছে যে আপনি রিহার্সেলের ছবিও তুলেছিলেন, এবং আপনার তখন একটা শখ ছিল মঞ্চ নাটকের সেটের ছবি তোলা। এইটা কিন্তু একটা দারুণ কাজ, মানে এটা কেন আপনি ছেড়ে দিলেন আমি জানি না। আমি 64টা প্রোডাকশন, আমি 1999 থেকে 2003 পর্যন্ত বাংলাদেশের 64টা প্রোডাকশনের ছবি দিয়ে ঢাকায় এবং কলকাতায় এক্সিবিশন করেছি, এবং একটা প্রকাশিত পুস্তকও আমার আছে, রিদম অন দ্য স্টেজ। এইটা ওই সময় পর্যন্ত আমার কাছে আছে এখন। হ্যাঁ, সেইটা মানে একটা অন্যরকম আমার একটা লেগেছিল, যে প্রত্যেকেরই ফটোগ্রাফির একটা সাবজেক্ট থাকে। অনেকে মঞ্চ নাটক নিয়ে পোস্টার সংগ্রহ করে, অনেকে লিফলেট গুলি সংগ্রহ করে, অনেকে পাণ্ডুলিপি সংগ্রহ করে, কিন্তু আপনি এই যে মঞ্চের যে যাত্রা, মঞ্চকে যে ধারণ করে রাখা,
কারণ মঞ্চ নাটক তো আসলে থাকে না, ওটা তো ধারণ করা হয় না, ওইটা একবার হয়, একবারই চলে যায়, এবং মঞ্চটাও এই সেটটাও কিছুদিন পরে নষ্ট হয়ে যায়, বা ওই কাঠটার দিয়ে আরেকটা সেট তৈরি হয়ে যায়। কিন্তু ওই যে মঞ্চের যে ছবিটা থাকে সেটা কিন্তু ইতিহাস হয়ে যায়। কারণ আমি তো নিজে নাটকের ছাত্র, আমরা সেই প্রাচীন আমলের সেই গ্রিক নাটক, তারপরে গ্রিক থিয়েটার, রোমান থিয়েটার, তারপরে ইন্ডিয়ান যে সেই ক্লাসিক্যাল থিয়েটার গুলো, এগুলি যখন দেখি যে তাদের সেট, তাদের স্টেজ কেমন ছিল, তাদের থিয়েটার কেমন ছিল। কারণ আমাদের কিন্তু, আমি যখন এনএসজিতে পড়তাম তখন আমাকে থিয়েটার আর্কিটেকচারও পড়তে হয়েছিল, যার জন্য আমার এই দিকটার উপর একটু ঝোঁক ছিল। যাই হোক, শাকুরের বিষয়টা হচ্ছে যে শাকুরের পরিচয়, তাকে আমি চিন্তা একজন ফটোগ্রাফার হিসেবে। তারপরে একদিন সে আমার বাসায় আসলো তার একটা নাটক নিয়ে, সিলেটের, হ্যাঁ সিলেটের উপর যে লন্ডনী কন্যা নিয়ে তার পাণ্ডুলিপিটা দেখাতে। তো ওই পাণ্ডুলিপিটা দেখে আমার খুব ভালো লাগলো। ওই সময়টায় আমি বাংলাদেশ টেলিভিশনে অত্যন্ত ব্যস্ত ছিলাম, ব্যস্ত থাকতাম। তখন ওই লন্ডনী কন্যাটা আমি নিজে প্রযোজনা করতে পারিনি, যদিও শাকুরের ইচ্ছা ছিল যে এটা বিটিভিতেই হোক। পরবর্তীকালে ও নিজেই এই নাটকটা নির্মাণ করে। এর ফলে হয়েছে কি, বাধ্য হয়ে প্রোডিউসার পাই নাই, মানে যাই হোক, কেউ বিনিয়োগ করতে রাজি হয় নাই। যাই হোক, আমি যেটা বলি সেটা হচ্ছে যে আপনি যে নির্মাণ করলেন, এই করার ভিতর দিয়ে আপনি দুইটা জিনিস শিখলেন। একটা হচ্ছে কিভাবে টেলিভিশন নাটকের পাণ্ডুলিপি লিখতে হয়, আর কিভাবে সেটা নির্মাণ করতে হয়। কারণ নির্মাণ করতে যেয়ে কিন্তু একজন নির্মাতা হওয়া যায়। এই যে নির্মাতা আপনি হলেন, এই যে নাটক নির্মাণ করলেন প্রথমে, এর ফলে কিন্তু আপনার ডকুমেন্টারি তৈরি করা কিন্তু অনেক সহজ হয়ে গেল। কারণ নাটকের ভিতর যা যা আছে, যে সব জিনিস, তার লাইট, তার ক্যামেরা অ্যাঙ্গেল, তার শর্ট ডিভিশন, এগুলি যখন আপনি ডকুমেন্টারিতে প্রয়োগ করবেন, দেখবেন যে আপনার কাজ অনেক সহজ। আপনি আপনার অবচেতন মনেই কিন্তু আপনি এই কাজগুলি করে ফেলেছেন। এবং এই যে তারপরে আপনি যে ডকুমেন্টারি নির্মাণ করলেন, যদি আপনি মনে করেন যে এটা আপনার জায়গা ছিল না, কিন্তু তারপরেও আমি তো কেন, আমার মনে হয় হারুন ভাই আপনি অনেক বিষয়ে কথা বলতেছেন, আসল জায়গায় আসেন। শাহ আব্দুল করিমকে নিয়ে বানানো ডকুমেন্টারিটা যে বিটিভিতে প্রচার হতে পারে, ভাটির পুরুষ, এটার গল্পটা আপনার মুখ থেকেই আপনি বলেন। আপনি স্মৃতি ভঙ্গ হইলে আমি আপনাকে মনে করাই দিব, আপনার জন্যই কিন্তু এই প্রামাণ্য চিত্রটা 2008 সালের 1 বৈশাখ বাংলাদেশ টেলিভিশনে প্রচার করে 50 মিনিট ব্যাপী একটা প্রামাণ্য চিত্র 1 বৈশাখের বিশেষ অনুষ্ঠান হিসাবে প্রচার হতে পারে। বাংলাদেশ টেলিভিশনের চরিত্রে এরকম কোনো ঘটনা এর আগে ছিল না। আপনি তখন এটা করেছিলেন। আপনি বলেন তো দেখি, আপনি কতটুকু বলতে পারেন। আপনি আটকাইলে আমি আপনাকে মনে করাই দেব। না, এটা জাতি জানা দরকার যে আপনার জন্যই কিন্তু ওই ভাটির পুরুষটা বিটিভিতে প্রচার হয়েছিল। না, এই শাকুর ভাটির পুরুষটা নিয়ে আমার একটা আগ্রহ ছিল, কারণ আপনি আগে থেকে এটা শেয়ার করতেন। কারণ আপনাকে শেয়ার করতাম, এবং আপনি কিছু ফুটেজও দেখিয়েছিলাম আপনাকে আমি, যে আপনার কাজগুলি সম্পর্কে তো আমি জানি। সুতরাং ভাটির পুরুষ একটু অন্য রকমের ডকুমেন্টারি। যদি রিয়েল ডকুমেন্টারি বলেন তাহলে সেটা হচ্ছে ভাটির পুরুষ। অন্যগুলি ট্রাভেল ডকুমেন্টারি আপনি করে গেছেন, তথ্যচিত্র, কিন্তু রিয়েল একটা জীবনের উপর যে একটা ডকু ফিল্ম, সেটা কিন্তু ভাটির পুরুষ। পুরোপুরি আমি, হ্যাঁ জীবনী ভিত্তিক, পুরোপুরি আমি ডকুমেন্টারিও বলবো না, ডকু ফিল্ম যেটা, হ্যাঁ এখন ডকু ফিকশন না, এটা পিওর ডকুমেন্টারি। ডকু ফিকশন অন্য জিনিস, বায়োগ্রাফিক্যাল ডকুমেন্টারি আর কি। হ্যাঁ, বায়োগ্রাফিক্যাল ডকুমেন্টারি। বায়োগ্রাফিক্যাল ডকুমেন্টারি না। হ্যাঁ বলেন হারুন ভাই, আপনার কাছে আবার আসি, কারণ মানে ব্যক্তি শাকুর মজিদকে তো দীর্ঘ সময় ধরে চিনেন, কাজ করেছেন। আপনার কাছে একটু আসি। আমি অনেকক্ষণ ধরে সুমন কুমার দাসকে বসিয়ে রেখেছি, সিলেট গিয়ে তাকে বায়না করে আসছিলাম। এখন সুমনের কথা একটু শুনে আসি আমরা। তো সুমন, আপনার সাউন্ডটা বোধহয় অফ করা। আপনি একটু যদি না, আপনি শুনতে পাচ্ছেন আমাদেরকে? আপনি হ্যালো বলেন। আপনার সাউন্ডটা আপনার ওখান থেকে অফ করা, সাউন্ডটা।
শোনা যাচ্ছে এখন না? হ্যাঁ এখন শোনা যাচ্ছে, এখন শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে সুমন ভাই? সুমন কেমন আছেন? ভালো আছেন তো? হ্যাঁ সুমন ভাই ভালো আছি। হ্যাঁ সুমন, মানে আপনাকে তো বায়না করে আসছিলাম, এখন আপনি বলেন শাকুর ভাইয়ের যে কাজকর্ম, মানে আপনার, আমি নিজে ব্যক্তিগতভাবে জানি আপনি যে অসামান্য পরিশ্রম করেন আপনার গবেষণা কাজগুলো নিয়ে, এবং মানে এইটা আমি নিশ্চিত এবং আমি জানি যে শাকুর ভাই আপনার জন্য একটা প্রেরণা হিসেবে কাজ করে, অনুপ্রেরণা হিসেবেও কাজ করে। ওই জায়গা থেকে যদি আপনি বলেন যে এই মানে ধরেন আমাদের এই যে শাহ আব্দুল করিমকে নিয়ে কাজ, কিংবা আপনিও শাহ আব্দুল করিমকে নিয়ে অন্য ফরম্যাটে কাজ করেছেন, আপনি আসলে কিভাবে মূল্যায়ন করেন এবং জন্মদিনে তাকে কিভাবে শুভেচ্ছা জানাবেন? ধন্যবাদ সুমন ভাই। আসলে ভালোবাসার মানুষ যারা আছেন তাদের সামনাসামনি ভালোবাসার বলার কথাটা আসলে বিব্রতকর। ঠাকুর ভাইয়ের সামনাসামনি কখনো তাকে পছন্দ করি, তাকে ভালোবাসি, হ্যাঁ তিনি অনুপ্রেরণার মানুষ বলা হয়ে ওঠেনি। তারপরে অনানুষ্ঠানিক হলো, এটা আনুষ্ঠানিক একটা আয়োজন। ঠাকুর ভাইকে জন্মদিনের শুভেচ্ছা জানাই, তাকে আমার ভালো লাগার কথাটুকু প্রথমে জানালাম। আসলে ঠাকুর ভাইয়ের মূল্যায়ন নানাভাবে আমার কাছে, মানে একজন হচ্ছেন ব্যক্তি শাকুর মজিদ, একজন হচ্ছেন কাজের সুবাদে শাকুর মজিদ। তো শাকুর ভাই আসলে যে অঞ্চলে জন্মগ্রহণ করেছেন, আমাদের যে সিলেট অঞ্চলটা, সেটা তো আসলে আমরা সবাই জানি একটা গানের অঞ্চল, একটা হাওরের অঞ্চল, পাহাড়ের অঞ্চল, নানা ধরনের ভৌগোলিক বৈচিত্র্য এই সিলেট অঞ্চলে রয়েছে। তো শাকুর ভাইয়ের যে আজকে যে শাকুর ভাইকে নিয়ে এত কথা হচ্ছে, তার কাজ নিয়ে এত প্রশংসা হচ্ছে, সেটা কিন্তু আসলে আপনা আপনি হয়ে ওঠেনি। এবং তিনি যে বিয়ানীবাজার, সিলেটের যে বিয়ানীবাজার, যে মাতিয়াওয়াড়াতে তিনি জন্মগ্রহণ করেছেন, সেখানকার পরিবেশ, তার তার ঠিক বাড়ির পাশেই হাওর আছে। তার আরেকটু সামনে গেলে অসংখ্য বাগান রয়েছে, নানা টিলাময় অঞ্চল রয়েছে। ঠিক এইভাবেই শাকুর ভাইয়ের বেড়ে ওঠাটা, এটা একটা হচ্ছে তার শেকড়ের যে একটা টান রয়েছে, সেই শেকড়ের টানটাই কিন্তু পরবর্তী সময় তার কাজে রয়েছে। আমরা যদি তার ভাটির পুরুষ নিয়ে এতক্ষণ কথা হচ্ছিল, শাহ আব্দুল করিমের সেই ভাটির পুরুষের কথা যদি আমরা বলি, শাকুর ভাই দীর্ঘদিন ধরে শাহ আব্দুল করিমকে অনুসরণ করেছেন, তাকে নিয়ে কাজ করেছেন। কিংবা এর পরবর্তী সময়ে শাহ আব্দুল করিমকে নিয়ে ভাটির পুরুষের পর ভাটির পুরুষ কথা নামে শাকুর ভাই কিন্তু একটা বই রচনা করেছেন। সেখানে কিন্তু ভাটির পুরুষের যেমন নির্মাণের গল্প রয়েছে, ঠিক তেমনি শাহ আব্দুল করিমের যে ব্যক্তি শাহ আব্দুল করিম, শাহ আব্দুল করিমের যে চেতনা, যে আদর্শ, সেটাও কিন্তু শাকুর ভাই তার লেখার মধ্যে দিয়ে নিয়ে এসেছেন। পরবর্তী সময়ে আমরা জানি যে হাসন জানের রাজা নামে একটি উনি মঞ্চ নাটক করেছেন, যেটা মানে হাসন রাজাকে নিয়ে করেছেন, সেটা প্রাঙ্গণে মুড করেছে। খুবই প্রশংসিত একটি নাটক এবং বাংলাদেশের সাম্প্রতিক সময়ের মঞ্চ নাটকের মধ্যে খুবই মঞ্চ সফল একটি নাটক। এই নাটকটি যে হাসন রাজাকে নিয়ে করার সময় ঠাকুর ভাই কিন্তু আবার একটা জিনিস খেয়াল করবেন, এটা কিন্তু ঘরে বসে কোনো কাজ ঠাকুর ভাই করেননি। শাহ আব্দুল করিমকে নিয়ে যখন কাজ করছেন, তিনি অসংখ্যবার, সে 2003 সাল থেকে কিন্তু শাহ আব্দুল করিমের মৃত্যুর দিন পর্যন্ত কিন্তু ঠাকুর ভাই তার দিরাইয়ে ছুটে গিয়েছেন শাহ আব্দুল করিমের। ঠিক অনুরূপ ভাবে যখন হাসন রাজাকে নিয়ে তিনি কাজ করেন, সুনামগঞ্জে একাধিকবার নিয়ে গিয়েছিলেন। এমনকি নাটকটি যখন তিনি লেখা শেষ করেন, এরপরে প্রাঙ্গণে মোট নাট্যদলকে নিয়ে, এখানকার চরিত্র যারা কাজ করবেন তাদেরকে নিয়ে ঠাকুর ভাই কিন্তু সুনামগঞ্জে সফর করেছেন। আবার সবচেয়ে মানে একটা খেয়াল করবেন, মঞ্চ নাটক তিনি লিখেছেন, কিন্তু একটা অসম্ভব ভালো একটা কাজ করেছেন শাকুর ভাই। সেটি হচ্ছে শাকুর ভাই একটা কিন্তু মানে হাসন রাজাকে নিয়ে একটা গুরুত্বপূর্ণ একটা প্রবন্ধ লিখেছেন। এই প্রবন্ধের মধ্যে কিন্তু নানা বিষয় আমরা খেয়াল করতে পারি। একটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি সেমিনারের জন্য শাকুর ভাই এই প্রবন্ধটা উপস্থাপন করেছিলেন। এই প্রবন্ধের মধ্যে কিন্তু হাসন রাজাকে নিয়ে নানা ধরনের মিথ এবং হাসন রাজার এমনকি নামের বানান যেভাবে ভুলভাবে বলা হচ্ছে, মানে দন্ত স হিসেবে হাসন রাজা এখন লেখা হচ্ছে, শাকুর ভাই প্রমাণ করে দেখিয়েছেন যে আসলে হাসন রাজার নামের বানানটা ছ দিয়ে হবে। এমনকি হাসন রাজা তার বইয়ের মধ্যে কিন্তু ছ দিয়ে লিখেছেন। এই বিষয়টা কিন্তু হাসন রাজার এই বিষয়গুলো কিন্তু শাকুর ভাই মানে তুলে এনেছেন। এবং হাসন রাজার পরিপূর্ণ দর্শন, একটা জিনিস খেয়াল করেন, একদিকে মঞ্চ নাটক তিনি যেমন লিখেছেন, কিন্তু একবারে গুরুত্বপূর্ণ একটি প্রবন্ধ কিন্তু লিখেছেন। এই প্রবন্ধটা কিন্তু একেবারেই একাডেমিক একটা প্রবন্ধ, এবং এই একাডেমিক প্রবন্ধের মধ্য দিয়ে মানে শাকুর ভাই বুঝিয়ে দিয়েছেন যে হাসন রাজার চেতনাটা কি, তার আদর্শটা কি। এমনকি হাসন রাজাকে নিয়ে যে ধরনের বিভ্রান্তি চড়াচ্ছে, যে ধরনের ভুল তথ্য উপস্থাপিত হচ্ছে, সব বিষয় কিন্তু একটু পরিপূর্ণ সমাধান দিয়েছেন। এবং এই সময়ের আমাদের লোক সাহিত্যের জন্য এই প্রবন্ধটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি রচনা, আমি ব্যক্তিগতভাবে মনে করি সেটা। এবং ঠাকুর ভাইয়ের প্রতি আরেকটা আমাদের অনুরোধ আছে, এবং মজার ব্যাপার হচ্ছে কি, এটা কি এটা 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 দর্শন বিভাগের একটা সেমিনারে আমি আমার মতো একজন স্থপতিকে, নন টেকনিক্যাল লোক, এখানে বড় বড় দর্শনের অধ্যাপকেরা বক্তৃতা দিচ্ছেন, সলিমুল্লাহ খান গেছেন, আরো অনেকেই গেছেন। সেখানে আমাকে দাঁড় করিয়ে দেওয়া হলো যে হাসন রাজার বৈরাগ্য সাধনার বিষয়টা নিয়ে কথা বলার জন্য। সেখানেই আসলে ওই ওই বিষয়টা মানে উপস্থাপন করেছিলাম। তো সুমন সেখানে উপস্থিত ছিল, সুমনেরও একটা প্রবন্ধ ছিল বোধহয় শাহ আব্দুল করিমকে নিয়ে, এটার কথাই সে বলছে। এখানে আসলে আমি আমার নিজস্ব পর্যালোচনা থেকে কিছু জিনিস আমি দেখিয়েছিলাম। হাসন রাজার মূলত তার
গানগুলো শুনে আমার মতো করে বুঝে হাসন রাজাকে একভাবে আমি ব্যবচ্ছেদ করার চেষ্টা করেছিলাম। সেটাই পরবর্তীতে আমি আমার নাটকের মধ্যেও, হাসন জানের রাজা নাটকের মধ্যেও আমি এনেছি। আমার হাসন রাজার মুখ থেকে যত কথা বেরিয়েছিল তার 90% কথা তো আমারই কথা। আমি শুধু হাসন রাজার নামটা ব্যবহার করেছি এবং হাসন রাজার মুখ দিয়ে এই কথাগুলো বলেছি। আর জিনিসগুলো এসছে হাসন রাজাকে স্টাডির পর থেকে। একদম, মানে একজন মানুষের অনেকের কাছে ব্যাপারটা পরিষ্কার হলো আর কি। হ্যাঁ, একজন মানুষকে নিয়ে নাটক লিখতে হলে নাটকের হয়তো তার জীবনের সামান্য একটা অংশ নিয়ে লিখবো, কিন্তু তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তার সবকিছু যখন আমার জানা হবে, বোঝা হবে, তারপর তার জীবনের একটা অংশকে আমি এখান থেকে বেছে নিতে পারবো এবং ওই একটা অংশের মধ্যেই হয়তো খন্ড খন্ড টুকরা 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 তার জীবনের অন্য জিনিসগুলো আসবে। এই শাহ আব্দুল করিম বা হাসন রাজা দুজনেরই জীবনকে পুরোপুরি স্টাডি করার পরেই কিন্তু আমি তাদেরকে নিয়ে নাটক লেখায় হাত দিয়েছি। যেমন প্রথমে বলেছিলাম যে নাটকটা কিন্তু সবার শেষের কাজ। সাহিত্যের যতগুলো শাখা আছে, কবিতা, গল্প, উপন্যাস, এগুলোর শেষ হয় আসলে নাটকের মাধ্যমে। নাটকের পরে আসলে আর তেমন কিছু নাই। এরপরে এটাকে অন্য মাধ্যমে চলচ্চিত্রে উপস্থাপন করা যায়। শাকুর ভাই, মানে আপনাকে ধন্যবাদ। এবং আরেকটা জিনিস আমি একটু মানে যোগ করি বিষয়। হ্যাঁ সুমন, আপনি শেষ করতে হবে। একটা জিনিস খেয়াল করি, কিন্তু শাকুর ভাই যে শুধু সিলেট অঞ্চলের হাসন রাজা দড়ি কিংবা শাহ আব্দুল করিম যে কাজ করেছে তা কিন্তু নয়। একটা বিষয় এখানে অনুল্লিখিত রয়ে গেছে, শাকুর ভাই কিন্তু মানে কুষ্টিয়ার লালনপন্থী এক বাউলকে নিয়ে কিন্তু কাজ করেছেন। সে কাজটা আমরা একটা সাপ্তাহিক পত্রিকায় ধারাবাহিকভাবে আমি করেছিলাম। খুবই মুগ্ধ হয়েছিলাম শাকুর ভাইয়ের এই লেখাটা পড়ে, এবং এই কাজটা কিন্তু এখনো মানে হয়তো বা জনসম্মুখে সেভাবে বোধহয় আসে নাই শাকুর ভাই, আমি যতটুকু জানি আর কি। আচ্ছা, এই কাজের খবরটা, সিলেট অঞ্চলের যে বাউল ধারার যে পরম্পরা, এই কাজের খবরটা দেন। সুমনকে অনেক ধন্যবাদ খবরটা মনে করিয়ে দেওয়ার জন্য। আমি 2002 সাল থেকে আরেকটা চরিত্রকে এখনো পর্যন্ত অনুসরণ করছি। এটা শাহ আব্দুল করিমকে যেমন 7 বছর অনুসরণ করে আমি ভাটির পুরুষ বানিয়েছিলাম, ওর নাম হচ্ছে বিধান সাহাকে আমি 2002 থেকে এখন থেকে 18 বছর পর্যন্ত আমি একটা চরিত্রকে অনুসরণ করছি এবং এখনো তার সাথে আমার যোগাযোগ হয়। এইটা নিয়ে আরেকটা প্রামাণ্য চিত্র আমার হবে লালনকে নিয়ে। এটা আমার মনে হয়, আমার ধারণা, আমার আগের সব প্রামাণ্য চিত্রকে ছাড়িয়ে যাওয়ার কথা। পেছনে আমি যে পরিমাণ পরিশ্রম করছি, আগের ডকুমেন্টারিগুলোতে আমি সেই পরিমাণ পরিশ্রম করিনি। একটা সাধারণ শিষ্য যে মাত্র 2 মাস হয়েছে বাড়ি ছেড়ে লালনের আখড়াতে এসছে, সে এখন সাধু হয়ে গেছে। তার আন্ডারে আমেরিকার 2জন স্কলার শাগরেদ হয়েছে যারা বাংলা ভাষা এবং লালনকে শিখছে, তারা গবেষণা করছে। ও হচ্ছে আমার বিষয় এবং তাকে আমি 18 বছর ধরে স্টাডি করছি বিভিন্ন ফরম্যাটের ক্যামেরায়। যদিও এটা টেকনিক্যালি খুব ভালো হবে না, কারণ এই 18 বছরে আমারই অনেকগুলো ক্যামেরা বদল হয়েছে এবং বিভিন্ন মাধ্যমে আমি তাকে উপস্থাপন করেছি। এটা আমি দ্রুতই শেষ করতে চাই, আসলে অনেক হয়ে গেছে। সুমন, অনেক ধন্যবাদ এটা আমার মনে করিয়ে দেওয়ার জন্য। এটা আমি দ্রুত শেষ করে ফেলতে চাই আসলে। শাকুর ভাই, মানে আমাদের মানে আয়োজনটার যে সময়সীমা, আমি নিশ্চিত সেটা আজকে ডবল করলেও এটা শেষ হবে না আর কি। সুমন, আপনাকে অনেক ধন্যবাদ ভাই। আপনার বায়না যে করছিলাম, আপনি ছোট্ট করে যদি একটু বইলা শেষ করেন যে এই শাকুর ভাইয়ের ধরেন এই যে আপনাদের অঞ্চলের গান নিয়ে বা আপনাদের অঞ্চলের মানে হাসন রাজা, শাহ আব্দুল করিম, এদেরকে নিয়ে যে কাজ, মানে এই কাজগুলো তো আলাদা। এবং ধরেন হুমায়ুন আহমেদ যে একভাবে শাহ আব্দুল করিমের গান ব্যবহার করেছেন এবং তা নিয়ে সেখানেও শাকুর ভাইয়ের বড় অবদান আছে। এবং এই পুরো অঞ্চলের গানগুলা ধরেন নাগরিক সমাজের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এটা একটা বড় ব্রিজ হিসেবে কাজ করেছে। একজন লোক গবেষক হিসেবে এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন আসলে, মানে যদি একটু বলতেন। হ্যাঁ, শিমুল ভাই একটা ভালো প্রশ্ন উত্থাপন করেছেন। আসলে এই স্বল্প পরিসরে, মানে এত বিস্তৃত পরিসরে কথা বলা সম্ভব নয়। আমি শাকুর ভাইয়ের প্রসঙ্গটি থেকে যাই যে লুকায়ত বাংলা নিয়ে শাকুর ভাইয়ের যে কাজ, এটা কিন্তু আসলেই মানে খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। এটা মানে বলার অপেক্ষা রাখে না। কেবল তো আমি লালনের প্রসঙ্গে উত্থাপন করলাম, হাসন রাজা বললাম, শাহ আব্দুল করিম প্রসঙ্গে বললাম। আমরা যদি ধরি সিলেটের লোকগানের একজন মান্য সুরকার ছিলেন বিতাল দাস, তাকে নিয়ে কিন্তু শাকুর ভাইয়ের কাজ রয়েছে। উনি কিন্তু তারও সন্ধান করেছেন, তাকে নিয়ে লেখা লিখেছেন তার মৃত্যু করে। শাকুর ভাই আরেকটা কাজ করছেন, এটা প্রকাশ করে ফেলে, শাকুর ভাই নানাভাবে হয়তো বলেছেন সেটা। আমাদের একটা অনুযোগ শাকুর ভাইয়ের এই কাজটা কেন আসছে না, মানে উনি রাধারমণকে নিয়ে কিন্তু একটা মঞ্চ নাটক লিখতে চান এবং এর জন্য কিন্তু বিস্তর পড়াশোনা করেছেন, প্রচুর বইপত্র সংগ্রহ করেছেন
রাধার মন নামে একটি নাটক তিনি লিখতে চান। রাধার মনকে ভেঙে রাধার মন, এবং পরিচ্ছন্নভাবে এই নাটকে আসবে। আল্লাহ, নাটকের লোকজন যেন দেখে এটা। মানে শাকুর ভাইকে ধরেন একটা লেভেল পর্যন্ত চাপ না দিলে কিন্তু হ্যাঁ আমি শেষ করি। আমি মানে শাকুর ভাইকে নিয়ে আসলে অসংখ্য বলা যাবে। শাকুর ভাইয়ের প্রায় সবগুলো বই আমার পড়া। শাকুর ভাইয়ের ভ্রমণ সাহিত্য নিয়ে যেমন বলতে পারবো, ওনার আত্মস্মৃতিমূলক রচনা নিয়ে গেলে আমি কথা বলতে পারবো, তার লোকায়ত সাহিত্য নিয়ে কথা বলতে পারবো। স্বল্প পরিসর হবে না, শুধুমাত্র এটুকুই জানি শাকুর ভাই আরো দীর্ঘদিন আমাদের মধ্যে দীর্ঘভাবে কাজ করে যাক, এবং বাংলার লোকায়ত সাহিত্য নিয়ে শাকুর ভাই কাজ করবেন, যেমন মঞ্চ নাটকে লিখবেন। আমরা আশা করবো শাকুর ভাইয়ের লোকায়ত সাহিত্য নিয়ে একবার সিরিয়াস হাসন রাজাকে নিয়ে যে প্রবন্ধটা লিখেছেন সেই ধরনের লেখা রচনা করবেন, এবং যিনি যে ভ্রমণ কাহিনী তিনি লিখছেন, যে মুক্ত গদ্য তিনি লিখছেন, আমি শাকুর ভাইকে অনুরোধ করবো আমাদের যে সাধক মহাজনরা রয়েছেন তাদের বাড়িতে বাড়িতে গিয়ে তার যাওয়ার এবং তাদের সম্পর্কে একবার মুক্ত গদ্য ভাবে উপস্থাপন করবেন। সেই অনুরোধটুকু আজকে শাকুর ভাইয়ের এই শুভক্ষণের দিন আমি অনুরোধ করছি। ধন্যবাদ শিমুল ভাই আপনাকে, আমাকে এখানে সময় এবং সুযোগ দেওয়ার। থ্যাংক ইউ। মানে আপনাকে সুমন, আপনাকে অনেক ধন্যবাদ, এবং মানে এরপর এন্তেজাম রাখেন মানে পরের বায়নাটা করার জন্য যেন আমি যাইতে পারি আর কি। অনেক ধন্যবাদ, ভালোবাসা জানবেন। আমি একটু হারুন ভাইয়ের কাছে আবার যাই। মানে আমি সরি হারুন ভাই, দুজনকে অনেকক্ষণ বসায় রাখছিলাম। যেটা হলো যে ধরেন শাকুর ভাইকে তো আপনি আদ্যপান্ত চিনেন, নানা ফরম্যাটে চিনেন, নানা কাজের জন্য চিনেন। মানুষ শাকুর মজিদের মূল্যায়ন আপনি কেমনে করবেন, এটা দিয়ে যদি আপনি আজকে শেষ করেন। এটা কোনো কথা হলো? এইভাবে একজন মানুষের সামনে রেখে আরেকজন উনি তো প্রশংসা না করে পারবে না। না 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 উনি না না আমি বলি, আমি অন্যভাবে শেষ করি, কারণ আরো অনেকে আছে শাকুরকে বলার লোকের, মানে শাকুরের ভক্ত আছে অনেকে, শাকুরের কাজ সম্পর্কে জানে, এরকম অনেকে আছে। তবে শাকুর মানুষ হিসেবে বা বন্ধু হিসেবে সে তো অন্যরকম, সেটা এখন নাই বলি। তবে আমি একটা জিনিস সবসময় বলি যে আপনি এর আগে বোধহয় জিজ্ঞাসা করছিলেন সুদীপকে যে তার মঞ্চ নাটক নিয়ে। আমার যেটা মনে হয় যে বাংলা সাহিত্যে নাটক যে একটা যে জায়গাটা দখল করে আছে, তার ভিতর একটা বড় অংশ আছে কিন্তু পশ্চিম বাংলায় যারা নাটক লিখেছেন। কারণ আমরা এই আজকে যে নাটক লিখছি কালকে সেটা কিন্তু ভুলে যাচ্ছে। এই নাটকগুলি কিন্তু আমাদের সাহিত্যের অংশ হয় না। আমাদের টেলিভিশন নাটকগুলো কিন্তু সাহিত্যের অংশ না, এগুলি মানুষ ভুলে যাবে। কিন্তু যে নাটকগুলি লেখা থাকবে এবং যে নাটকের ভিতর প্রচুর তথ্য এবং গবেষণা উপাদান থাকে, এবং যে নাটকের গুণগত মান আর সময়কে অতিক্রম করে যায়, সেই নাটকগুলি কিন্তু সত্যিকারের নাটক। তা সেই নাটক নিয়ে আমি যদি কথা বলি তাহলে আমি দেখব যে সেলিম আল দীন তার বেশ কিছু নাটক লিখেছেন, এরপরে আরো কয়েকজন লিখেছেন, আমি সবার নাম বলতে না বলে আমি বলি যে এই বর্তমানে সেই কাজটা কিন্তু আমি শাকুর মজিদের ভিতর পাই। কারণ অনেকে বলে যে আমি 100 নাটক লিখেছি, অনেকে বলে আমি 300 নাটক লিখেছি, কিন্তু একজন ভালো নাট্যকার হবার জন্য কিন্তু দুটি নাটকই যথেষ্ট। একদম দুটি নাটক দিয়ে কিন্তু বিশ্ব নাট্য সাহিত্যে কিন্তু অংশ করে নেওয়া যায়। আপনার রাশিয়ান যে নাট্যকার যে চেকভ, যাকে ওয়ার্ল্ডের একজন অন্যতম সেরা নাট্যকার বলা হয়, তার কিন্তু মূল নাটক কিন্তু 3টি, বাকি কিন্তু সব গল্প না। 3টি মূল যে নাটক। তা সুতরাং সেই যে নাটক, তারপরে ইবসেনের নাটকও আপনি যদি ধরেন, তারপরে সেলিম আল দীন আমাদের এখানে বেশ কিছু নাটক গেয়েছেন, কিন্তু তার যে নাটকগুলি সাহিত্যের অংশ হয়ে থাকবে সেগুলি সবগুলি থাকবে না, কিছু থাকবে, অনেকগুলি থাকবে। মানে কিছু নাটক মঞ্চে করা খুবই কঠিন, মানে যেগুলো এখনো পর্যন্ত আসেও নাই। না, মঞ্চে করা কঠিন, হয়তো একসময় ভালো হবে। কারণ আমি বলি যে বিশ্ব সাহিত্যে নাটকের, আমাদের যদি বাংলা সাহিত্যে হয় তাহলে রবীন্দ্রনাথ হচ্ছে প্রথম নাট্যকার যার নাটক বিশ্ব সাহিত্যে একটা অসামান্য অবদান রেখেছিল। এবং আমরা যখন নাটক বিষয়ে পড়াশোনা করতাম তখন এনসাইক্লোপিডিয়াকে রবীন্দ্রনাথকে দেখানো হয়েছে পৃথিবীর অন্যতম সেরা একজন নাট্যকার হিসাবে। হ্যাঁ, তা সুতরাং কারণ তার নাটকের একটা আলাদা রূপক ধর্মী আছে,
তার গল্প না, কিন্তু তার প্রকধর্মিতা, নাটক যেগুলি, তার যে মুক্তধারা, তারপরে রাজা, অন্যান্য যে সমস্ত অচলায়তন, হ্যাঁ, যে তার যে মূল নাটকগুলি আছে সেই নাটক দিয়ে যদি বলি, তা সেদিক থেকে আমি সাকুরের যে দুইটা নাটক, এই দুইটা নাটকই কিন্তু কালের কাল অতিক্রম করবে এবং টিকে থাকবে, এটা একজন নাটকের লোক হিসেবে এটা আমার বিশ্বাস। এবং অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ হারুন ভাই। হ্যাঁ হ্যাঁ, এবং সে যদি পরবর্তী আরেকটা নাটকও লেখে যে রাধারমণ বাইক নিয়ে, সেটাও থাকবে। এবং আমার মনে হয় যে খুব বেশি নাটক লেখার দরকার নাই, টেলিভিশনের জন্য নাটক লেখার দরকার নাই। আপনার এখন যে কাজটা এখন আপনি করছেন সেটাই করেন, কারণ টেলিভিশনে এখন আর আমি মানে কোনো আগ্রহ পাই না যে টেলিভিশনের একটা নাটক লিখে সস্তা জনপ্রিয়তা অর্জন করার কোনো প্রয়োজন নেই। তা সাকুরকে অনেক ধন্যবাদ, জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। গতবারও সাকুরের জন্মদিনে থাকতে পারি নাই। ধন্যবাদ হারুন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। গতবারও বোধহয় আপনি দেশের বাইরে ছিলেন, এবার করোনা সব মিলায় আশা করি আগামী বছর আমরা আবার জন্মদিন সামনাসামনি পালন করতে পারবো। ধন্যবাদ। আমি আপনার এই অনুষ্ঠানটা দেখবো, শেষ পর্যন্ত দেখার অপেক্ষায় আছি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ হারুন ভাই আপনাকে। আমরা একটু মানে ইন্টারভিউতে যাই আর কি, আমাদের আরো কয়েকজন যুক্ত হওয়ার কথা। তার আগে আমরা একটু সাকুর ভাই, আপনি যদি একটু আমাকে মনোযোগ দেন, সেটা হলো এই যে একটা বর্ণাঢ্য জীবন, নানামুখী জীবন, এবং আপনার আসলে কোনো অতৃপ্তি অপ্রাপ্তি কি আছে সাকুর ভাই? না, করতে চাইছেন করতে পারেন নাই, এরকম কোনো ব্যাপার আছে? করতে চেয়েছি করতে পারিনি এরকম আসলে তেমন কিছু, সেরকম কিছু আসলেও নাই, আসলেও নাই। যা কিছু আমার করতে পারা উচিত না বলে মনে করি যে সেটা করার চেষ্টা করি নাই, আর আমি সেটাই করতে চেয়েছি যেটা আমি করতে পারবো বলে মনে করি। সাকুর ভাই, আপনি কখনো সিরিয়াসলি জনপ্রিয় হতে চাইছেন? না, জনপ্রিয় মানুষ চাইলেই হতে পারে না। জনপ্রিয় হওয়ার জন্য তো জনপ্রিয়তা আবার মানে জনপ্রিয় হওয়া কি জিনিস, মানে জনপ্রিয় হওয়া তো কোনো মানে জনপ্রিয় তো কমেডিয়ানরা হতে চাবে। মানে ধরেন আপনার খুব কাছের মানুষ হুমায়ুন আহমেদ জনপ্রিয় হয়েছেন, জনপ্রিয় আছেন, এবং ওনাকে আপনি খুব কাছ থেকে দেখেছেন, আড্ডা দিয়েছেন প্রচুর। মানে জনপ্রিয়তাকে আসলে উনি কিভাবে দেখতেন? আপনি যদি বলেন। না, ওনার জীবনের তো পারিবারিক ভাবে দুটো, ব্যক্তিগত জীবন তো দুটো ভাগে ভাগ হয়ে গিয়েছিল। তো ওই দ্বিতীয় পর্বে এসে তিনি জনসমাগম এড়িয়ে থাকার চেষ্টা করতেন। তো তিনি কতটা জনপ্রিয় ছিলেন সেটা হয়তো তিনি জানতেন, কিন্তু কোনো জনসমাগমেই তিনি যেতে চাইতেন না, যাতে কেউ বিরূপ কোনো প্রশ্ন করে তাকে বিভ্রান্ত করতে পারে এরকম কিছু। তিনি একসময় বইমেলা যাওয়া বন্ধ করে দিলেন, অনুষ্ঠানে অংশগ্রহণ করা বন্ধ করে দিলেন, সাংবাদিকদের মুখোমুখি হওয়া বন্ধ করে দিলেন। সেগুলো কিন্তু তার লেখক সত্তার সাথে সম্পর্কযুক্ত ছিল না, তার ব্যক্তিগত পারিবারিক জীবনের জন্য এই ঘটনাগুলো ঘটেছিল। এটা হচ্ছে জিনিস। আর জনপ্রিয়তা হচ্ছে একটা খুবই স্পন্টেনিয়াস বিষয়, স্বতঃস্ফূর্তভাবে মানুষের ভালোবাসা পেয়ে মানুষ মানে ভালোবাসার জন হয়ে যায়। সেই ভালোবাসার জন প্রিয় হয়ে গেলেই তো জনপ্রিয় হয়। তো এটা চেষ্টা করে আর্ন করা যায় না, এটা মানুষ তার কাজের মাধ্যমে হয়ে যায়। সেটা যদি আমিও কখনো হয়ে যাই, সেটা আমার জন্য একটা বাড়তি পাওনা, কিন্তু ওটা হওয়ার জন্য আমাকে এই কাজ করতে হবে, এটা আমি কখনো এটা মনে করি না। পরিকল্পনা করে আপনি এরকম কিছু করেন নাই সাকুর ভাই? মানে স্থাপত্যে আপনার গুরুত্বপূর্ণ অবদান আছে আমাদের, মানে অবশ্যই আমাদের সাহিত্যে, মানে আপনি বাংলা সাহিত্যে মানে অবদানের জন্যই বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন। আপনার এবং একটা বর্ণাঢ্য জীবন, আমরা জন্মদিন উদযাপন করছি আজ, আপনার জীবনে আপনার আজকের সাকুর মজিদ হয়ে ওঠার পেছনে যাদের অবদান, সেরকম প্রথম 5 জনের কথা যদি আমাদেরকে বলেন। প্রথমে হচ্ছে আমার বাবা এবং আমার ওই প্রাথমিক গ্রামের হাই স্কুলের টিচাররা, যারা আমাকে এটা করেছিলেন এবং আমার ওই ফলাফলকে দেখে, বার্ষিক পরীক্ষার ফলাফল দেখে আমার বাবাকে বলেছিলেন যে এই ছেলেকে অন্য কোথাও
ভালো জায়গায় পাঠানোর ব্যবস্থা করেন এবং তিনি শুনে আমাকে ওই ফৌজদারহাট ক্যাডেট কলেজে ভর্তি করিয়ে দিয়েছিলেন। এটা জীবনের একটা বড় ঘটনা। কারণ আমি যদি ফৌজদারহাট ক্যাডেট কলেজে 1978 সালে ভর্তি না হতাম, দেশে থাকলে সর্বোচ্চ হয়তো একটা গ্রামের স্কুল, প্রাইমারি স্কুলের এখন হেডমাস্টার হতাম, অথবা একটা হোমিওপ্যাথি ডাক্তার হতাম, অথবা বিলেতে গিয়ে কোনো রেস্টুরেন্টের বয় বেয়ারার চাকরি করতে করতে একসময় রেস্টুরেন্টের মালিক হতাম। এর বাইরে আসলে আমার আর কিছু হওয়ার মনে হয় কোনো সুযোগ ছিল না। এই কারণ আমার সাথে অন্য যারা ছিল তারা প্রায় সবাই এরকম কিছু হয়েছে। সুতরাং এই জায়গায় আমি যে আলাদা কিছু হয়েছি, এটার পেছনে ছিল এই মানুষটার ভূমিকা, যার কারণে এটা ঘটেছিল। তারপরে স্পেসিফিক্যালি আসলে আমি আর ব্যক্তি বিশেষ কাউকে আমি বলতে পারি না, এই জন্য যে আসলে আমি একজন অন্যভাবে বললে একজন স্বশিক্ষিত, আমার আসলে ওই গুরুবাদী বিষয়ে আমি ছিলাম না। ব্যক্তিগতভাবে আমি কোনো কিছুই কারো কাছ থেকে তেমন কিছু শিখি নাই, বা সবার কাছ থেকে শেখার চেষ্টা করেছি আমার মতো। দেখে দেখে শেখার যে একটা প্রবণতা, এটা আমার মধ্যে খুব বেশি ছিল। আমি যেমন নাটক লিখতে গিয়ে আমি কোনো নাট্যকারকে আমি কাছে যাই নাই যে এইভাবে কিভাবে নাটক লিখতে হয়। আমি অন্যের নাটকের স্ক্রিপ্ট দেখে শিখেছি, এটা নির্মাণ কেমন হতে পারে, একটা ডকুমেন্টারি কিভাবে উপস্থাপন হতে পারে, আরেকটা ডকুমেন্টারি দেখে শিখেছি। ফটোগ্রাফারদের ছবি দেখে দেখে, তাদের কাজ করা দেখে দেখে ছবি তোলা শিখেছি। এখনো পর্যন্ত প্রতিদিনই আমি শিখি, যে কোনো ভালো কিছু দেখলে আমি সেখান থেকে কিছু শেখার চেষ্টা করি। সুতরাং ওইভাবে আসলে স্বশিক্ষিতই আমাকে বলা যায়। প্রাতিষ্ঠানিকভাবে আসলে একাডেমিক্যালি আমি ওই ব্যাচেলর অফ আর্কিটেকচার একটা ডিগ্রি নিয়েছি। এর বাইরে আমার অন্য যে সকল শাখায় আমার বিচরণের জন্য তোমরা আজকে আমাকে লাইভে নিয়ে এসছো, সেগুলো কিন্তু আমি কোথাও প্রাতিষ্ঠানিকভাবে শিখিনি। আমার নিজের মতো করেই আমি শিখেছি, আমার ইচ্ছা শক্তিকেই আমি কাজে লাগিয়েছি, শিখতে চেয়েছি, শিখে ফেলেছি, বা শেখার চেষ্টা করছি। এই হচ্ছে আমার বিষয় আর কি। অভিনন্দন সাগর ভাই। মানে কিন্তু আপনার বন্ধুদের কথা আমি জানতে চাই। ধরেন প্রত্যেক মানুষের তো তার জীবনে গুরুত্বপূর্ণ অবদান রাখে, বা মানে গড়ে দেয়, শেপ গড়ে দেয় তার বন্ধুরা। আপনার শৈশব কৈশোরের বন্ধুরা, শৈশবের বন্ধু, আমার বন্ধু ভাগ্য, তাদের কথা যদি একটু বলেন, আমি নিশ্চিত তাদের অনেকেই। হ্যাঁ, আমার ছোটবেলার বন্ধু খালেদ জাফরি গ্রামে আছে, সে একটা স্কুলের প্রধান শিক্ষক। ও সাহিত্য প্রেমী ছিল। ওর কাছ থেকে আমি প্রথম ওর লাইব্রেরি থেকে বই নিয়ে পড়া শিখি। এখনো পর্যন্ত সে জটিল কিছু লিখলে আমি তাকে দেখাই, সে খুব ভালো ক্রিটিক, অনেক ভালো পাঠক। সিলেটের আমার গ্রামের অনেকেই আছে যাদের সাথে আমার পড়াশোনা হয়েছিল। এরপরে ক্যাডেট কলেজে যাওয়ার পরে আমার ক্যাডেট কলেজে নতুন ধরনের এক বন্ধু হয়। ক্যাডেট কলেজ একটা ভিন্ন রকমের শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে 6 বছর আমরা বাংলাদেশের 19টি জেলা থেকে আসা 50টা ছেলে একসাথে ছিলাম। এই একসাথে থাকার ফলে যেটা হয়েছে কি, ওই বন্ধুগুলো ভাইয়ের মতো হয়ে গেছে, রক্ত সম্পর্কের মতো হয়ে গেছে। ক্যাডেট কলেজের বন্ধুরা আমার অনেক প্রিয় বন্ধু। এরপরে বুয়েটে এলাম, বুয়েট আমার কিছু বন্ধু হয়েছে। এর একটা বয়সের পরে আর বন্ধুত্বটা ওইভাবে হয় না, বন্ধুত্বটা বৈষয়িক সম্পর্কের সাথে নির্ভরশীল হয়ে যায়। এখন আমার যাদের সাথে বন্ধুত্ব হয় তাদের সাথে বেশিরভাগেরই আমার বাইরের সম্পর্ক, বিষয় আশয়ের জন্য যাদের সাথে সম্পর্ক হয়, ব্যবসা করতে গিয়ে যে সম্পর্ক হয় সেটা সেরকম একটা কিছু। তো এইগুলো হচ্ছে আমার এখনকার বিষয় আর কি। আর আমার বন্ধু ভাগ্য ভালো, এইটাই আমি বলি যে আমার বন্ধু কখনো শত্রু হয়ে গেল আমি তাকে খুব একটা ছেড়ে দেই না, আবার তাকে আমি বন্ধু হিসেবে সবসময় গ্রহণ করি। ওয়ান্স এ ফ্রেন্ড ইজ অলওয়েজ এ ফ্রেন্ড। মানুষ এরকমই, তো আর খুব বেশি প্রত্যাশা করলে বন্ধুত্বের সংকট হয়ে যায়। আমার আসলে আমার কোনো বন্ধুর কাছেই আমার কোনো প্রত্যাশা থাকে না দেখে আমি একটা নির্ভেজাল বন্ধুত্ব আমি লালন করতে পারি। কারো কাছে আমার তো চাওয়ার কিছু থাকে না, পাওয়ারও কিছু থাকে না। একদম। শাকুর ভাই, যে আপনার মানে নানা রকম মানে মানুষ আপনাকে এই যে মানে অকুণ্ঠ চিত্তে যে ভালোবাসে, এটা আমাকে মানে আমি আপনার অনেক মানে আপনার প্রায় নখের বয়সী, কিন্তু আপনার মানে এটা আমাকে মানে ঈর্ষান্বিত করে যে মানুষ অকুণ্ঠ চিত্তে আপনাকে ভালোবাসতে পারে। আমাদের সাথে সেরকম একজন
ফারজানা মালিক নিম্মি যোগদান করেছেন। নিম্মি নিশ্চয়ই আমাদেরকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, নিম্মির আবির্ভূত হওয়াটা খুবই নাটকীয়। আমি বলি নিম্মি কি বলবে আমি জানি না, আমি নিম্মিকে পরিচয় করিয়ে দেই। নিম্মিকে দেখে আমি খুবই খুশি হলাম। এর আগে ওর কমেন্ট দেখেছি এখানে। 1988 সালে সম্ভবত আমি একটা নতুন টিউশনি পাই। এই টিউশনিটা ছিল, আমি যতগুলো টিউশনি করিয়েছিলাম সবচেয়ে লাভজনক টিউশনি। আমি একটা ছাত্রী পড়িয়ে 1500 টাকা পেতাম। আমাকে একজন দিল যে একসাথে 2 বোনকে পড়াতে হবে এবং তারা 2500 টাকা দেবে। আমি তো দেখলাম যে আবার লাভ, মানে 1500 টাকা পাইতাম একজনকে, 2জনকে পড়িয়ে 2বারে, মানে ডাবল সময় পরিশ্রম, একই সময় পরিশ্রম করে আমি 1500 টাকা পাবো। এটা ছিল 2500 টাকা পাবো, এবং সেটা 1988 সালে মাসে 2500 টাকা পাওয়া, এটা যে কি পরিমাণ সাশ্রয়ী ছিল। এবং আমাকে ওদের বাবার কাছ থেকে টাকা নেয়ার পরে আমি যে কি পরিমাণ বড়লোক জীবনযাপন করতাম সেটা তারা আসলে জানতো না। আর আরেকটা পরিচয় দেই, এই নিম্মি শাম্মি তারা 2 বোন, একটা ক্লাস 9-এ একটা ক্লাস 10-এ বা এরকম পড়তো, 9-10 এরকম কিছু, 8-9 কিছু একটা হবে। তাদেরকে আমি অঙ্ক পড়াতাম। এলজাবরাতে কাঁচা ছিল, এলজাবরাতে পরের বছর তাদেরকে খুব পাকা করে দেই। আমি যেহেতু ছাত্র ভালো ছিলাম, আমি শিক্ষকও মনে হয় ভালো ছিলাম। আমি এসএসসি তে কিন্তু অঙ্কে লেটার পেয়েছি। অঙ্কে লেটার পেয়েছিল, এবং সেটা কিন্তু আমি ছিলাম শিক্ষক, এবং মানে শিক্ষক পরিচয়টা পাওয়া গেল আর কি। এবং পুরানা আরেকটা বলে ফেলি, পুরানা পল্টনের যে বাসায় তারা থাকতো, ওই বাসায় প্রথম দিন যাওয়ার সময় আমাকে যার মাধ্যমে টিউশনি পেয়েছিলাম তিনি ঠিকানা দিয়ে বলেছিলেন ওটা মুনমুনের মাকে মানে বললেই বাসা চিনে দেবে, মুনমুনের মা। মুনমুন, আমি তো গিয়ে খুঁজলাম মুনমুন। তারপর একটা ছোট্ট মেয়ে, ফ্রক পরা, হাফ প্যান্ট পরা, 3 বছর বয়স, ফুটফুটে পরীর মতো চেহারার। শাকুর ভাই, আমরা নিম্মির কথা শুনি একটু দ্রুত, কারণ আমাদের খুবই গুরুত্বপূর্ণ একজন সারপ্রাইজ অপেক্ষা করতেছে। আচ্ছা, আমরা সারপ্রাইজ নিয়ে নেই। আমি একটু আমন্ত্রণ জানাতে চাই সৈয়দ ইশতিয়াক রেজাকে, আমাদের প্রিয় রেজা ভাই। ইশতিয়াক রেজা আমার জন্য কোনো সারপ্রাইজ না। ইশতিয়াক রেজা আমার প্রাত্যহিক একটা মানুষ। প্রতিদিন এই আজকে বিকেলেও কথা হয়েছে। হ্যাঁ, আজকে বিকেলেও কথা হয়েছে। সো এই করোনাকালে একজন মানুষ নিরাপদ দূরত্বে থেকে আমার বাসায় এসে আমার সাথে আমাকে দেখা করে গেছে। এই একটি মানুষের নাম হচ্ছে সৈয়দ ইশতিয়াক রেজা। সে আমার বাসায় এসছে, আমার থেকে 6 ফিট দূরে অবস্থান করে আধা ঘন্টা বসে কোনো কিছু পানাহার না করে আমাকে দেখে চলে গেছে। রেজা ভাই, আপনি খালি একটু বলেন, আমি জানি আপনি 2টা শোয়ের মধ্যে আছেন। রেজা ভাই, একটু যদি আমাদেরকে বলেন যে কেন আপনি এই লোকটারে মানে শাকুর মজিদকে ভালোবাসেন। শাকুর মজিদকে ভালোবাসি কারণ শাকুর মজিদের মধ্যে আমি আমাকে দেখতে পাই। আমি এই কষ্ট, আমার কাছে মনে হচ্ছে শাকুর মজিদ জীবনে স্ট্রাগল করেছে, কিন্তু স্ট্রাগলটাই তো জীবনের সবকিছু না। স্ট্রাগল করে এসে একটা জায়গায় দাঁড়িয়ে মানুষকে ভালোবাসা, সৃজনশীলতা দেখানো, একটা জায়গায় শাকুরের আমি বলবো শাকুর কিন্তু অনেক কঠিন কঠিন অবস্থার ভিতর দিয়ে গেছে, কিন্তু ওই যে বলে না মানুষের এথিক্যাল কম্পাস বলে একটা কথা আছে না, শাকুর ওই একটা জায়গায় নীতি নৈতিকতার জায়গাটায় কখনো কোনো কম্প্রোমাইজ করেনি। আমি সেই কারণে শাকুর মজিদকে ভালোবাসি। আর ভাবি যেটা বলে আর কি শাকুর মজিদের স্ত্রী হোসনে জলি, যে আমরা নাকি পরকালে অথবা পূর্বকালে অথবা কোনো এক কালে আমরা 2 আপন ভাই ছিলাম, সুতরাং আমরা 2 ভাই, ভাইকে তো ভালোবাসতে হয়। দারুণ দারুণ দারুণ। রেজা ভাই, থ্যাংক ইউ। আপনি ভয়ঙ্কর ব্যস্ত আমি জানি। আর একটা জিনিস আমি একটু জানতে চাই, রেজা ভাই, আপনারা কি কোনো চক্রান্ত করেছেন আজকে? ধরেন মানে 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 এই যে মুখোমুখি হওয়ার উপায়টা কবে হবে সেটা, এই বিষয়ে কোনো চক্রান্ত করেন নাই? এই চক্রান্তের ফলাফল তুমি পাবা। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ রেজা ভাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। হ্যাঁ, থ্যাংক ইউ। নিম্মি, আপনার কাছে ফিরি। নিম্মি, একটু যদি বলেন।
স্যারকে শুভ জন্মদিন। আসলে কিছু কিছু সময় থাকে না, মানে স্যার যখন পড়িয়েছেন, স্যার ভুলে গেছেন, তখন আরেকটু আরেকটু ছোট, মানে 8-9-এ ছিলাম না, আরেকটু নিচের ক্লাসে ছিলাম, যে কারণে মানে প্রাইভেট টিউটর নিয়ে কিছু সুখস্মৃতি, ঠিক বলবো না, ছিলেন একজন টিচার, আসছেন পড়াচ্ছেন, ওইরকম ছিল। মানে যদি স্যার 9-10-এর হতো তাইলে হয়তো বা এখন দারুণ দারুণ সব গল্প বলতে পারতাম। মানে বয়সের একটা বিষয় থাকে না, সেটাই মানে কাজ করেছে। আর যেটা হয়েছে, স্যার যখন খুব নামি দামি মানুষ হয়ে গেলেন, যোগাযোগ তো আব্বা আম্মার সাথে ছিল, আমাদের সাথে তেমন ছিল না। আমার আম্মা আমাকে সবসময় বলতেন, কখনো বলবা না তোমার প্রাইভেট টিউটর ছিলেন, ও এখন কত মানে সিলেটি ভাষায় কি বলে, মানে অনেক বড় পর্যায়ে চলে গেছে, এ বলো না তার মানুষ কি শুনে কি বলবে। তা আমি বললাম ঠিক আছে, আমি বলবো না। তারপর থেকে আমি কখনোই বলতাম না যে শাকুর মজিদকে চিনি, কিংবা উনি আমার প্রাইভেট টিউটর ছিলেন। আমার টিউটর। এরপরে যেটা হয়েছে, স্যারের সাথে আমার শিল্পকলায় দেখা, তখন স্যার সবাইকে উনি মঞ্চে দাঁড়িয়ে সবাইকে বললেন যে ও আমার ছাত্রী ছিল এক সময়, যাকে আমি বাসায় গিয়ে পড়াতাম। তারপর অনেক গল্পই বললেন। তখন আমি মনে করলাম যে স্যার যদি বলতে পারেন, আমি কেন বলতে পারবো না। ওয়াও, কারণ আমার জন্য তো এটা গর্বের বিষয়। মানে এইটা প্রমাণ করে শাকুর ভাই, আমি এটা বুঝতে পারি না, একজন কারো টিউটর ছিল, এটা তো মানে গর্বের ব্যাপার হওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই কারো না কোনো না কোনো ভাবে থাকেই তো। এখন ওইটা দিয়ে যদি মাপার চেষ্টা করে কেউ কাউকে, যে উনি ওনার স্নেহের জায়গা থেকে হয়তো বা বলেছিলেন যে সে এখন অনেক বড় একটা পর্যায়ে চলে গেছে, কিন্তু উনি ওটা বুঝতে পারেন নাই যে ওটা নিয়ে যে আমি এটাকে এভাবে না বোঝার ভুলে যেটা ছিল সেটা হচ্ছে, আমরা মানুষকে তো বিভিন্ন ভাবে পরিমাপ করি। আম্মা বুঝতে পারেননি শাকুর খ্যাতি, যশ, অর্থবিত্তে শুধু না, ও মন মানসিকতায় যেমন বড় ছিল তখনও তেমনি বড়, কিংবা আরো বেশি বড় হয়েছে, যে তার কাছে প্রাইভেট টিউটর বিষয়টা কিছুই না, সে এমন জায়গায় পৌঁছে গেছে। অসাধারণ, অনেক ধন্যবাদ ফারজানা মালিক নিম্মি আপনাকে। আচ্ছা, ও বোধহয় চলে যাবে। ওর মা আমাকে খুব খাওয়াতেন, ওদের খুবই অতিথিপরায়ণ ছিলেন, আমার এখনো মনে পড়ে। এবং গোপনে বলে রাখি, ওদের সপ্তাহে 3 দিন পড়াতাম, যে 3 দিন ওদেরকে বাড়িতে গিয়ে পড়াতাম, ওই দিন আমার কিন্তু রাতে হলে এসে খেতে হতো না, নাস্তাটা ডাবল দিত, তো যা দিত পুরোটা খাইতাম, যাতে আমার ডিনার করতে না হয়। না, বুয়েট কাল দিয়ে আপনি, মানে প্রিয় দর্শক, এটা আমি আমার বুয়েট কালের মধ্যে আমি লিখেছি ওদের কথা। হ্যাঁ, আমি সেই জন্য এটা মনে পড়লো। শাকুর ভাইয়ের 2টা বইয়ের এখন ট্রিলজি আছে, বুয়েট কাল নিয়ে, বুয়েট কালের যেরকম 3 পর্ব মিলে একটা, এবং হুমায়ুন আহমেদকে নিয়ে 3টা বইয়ের একসাথে। শাকুর ভাই, নিম্মি আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, থ্যাংক ইউ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, এবং এইভাবে যুক্ত হওয়ার জন্য আরো অনেক বেশি ধন্যবাদ। শাকুর ভাই, আপনার কাছে যাই একটু, আমাদের আয়োজনের যে সময়সীমা সেটা আমরা পেরিয়ে এসেছি। আমাদের এই আয়োজনের মানে প্রশ্ন তো অনেক রয়েছে, আপনার স্থাপত্য বিষয়ক কাজ নিয়ে জানতে চাই। আপনারা 2 বন্ধু মিলে শুরু করেছিলেন, আমি কি ঠিক বলছি না? 3 বন্ধু মিলে শুরু করেছিলেন? 3 বন্ধু মিলে আপনারা শুরু করেছেন ট্রায়াঙ্গল কনসালটেন্টস। এবং মানে স্থাপত্য নিয়ে আপনার কাজকর্মকে আসলে আপনি কেমনে দেখেন, বা ধরেন আপনার কেন আসলে আমাদের মানে অনেক, আমি জানি অনেক গুরুত্বপূর্ণ কাজ আপনি করেছেন, সেটা আমি মনে করে দিয়েই বলতেছি, কেন আসলে আমাদের স্থাপত্যের যখন আলোচনাগুলো হয় তখন আপনার নাম মিসিং হয়, এই পলিটিক্স নিয়েও একটু জানতে চাই। না, সেটা বাংলাদেশে প্রায় কত 4000 স্থপতি কাজ করছেন এখন নানাভাবে, আর কি 4000-এর মতো হবে বোধহয়। আমার আসলে ওই শিল্প সাহিত্যের এই জায়গাগুলোতে নাম এত বেশি ছড়িয়েছে যে তার তুলনায় ওই স্থপতি হিসাবে আমার অবস্থানটা ওইভাবে আসে নাই। কারণ হচ্ছে এই ছাড়া যাদের নাম উচ্চারিত হয় তারা শুধুমাত্র স্থাপত্যের কাজগুলোই করে থাকেন। তো এটা বোধহয় একটা কারণ। আর
কোথায় আমার নাম কি কারণে ব্যবহার হচ্ছে না এটা আমার জানার বিষয় না। আমি তো গত 26 বছর ধরে এই একই পেশাতেই আমি কাজ করে যাচ্ছি এবং 200টার বেশি প্রজেক্ট আমি করেছি। এর মধ্যে জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট আমার এখন হাতে আছে। এটা সিলেটে 15 একর জায়গার উপরে একটা বঙ্গবন্ধু কমপ্লেক্স হচ্ছে। আমি এটার কনসালটেন্ট হিসেবে নিয়োগ পেয়েছি গত বছর। কোভিড এর কারণে এটার প্রকল্পটা বাতিল আছে। এই মানে প্রকল্পটা একটু স্থগিত আছে। তারপরেও এই প্রজেক্টটা যে কোনো স্থপতির বা স্থাপত্য প্রতিষ্ঠানের জন্য একটা স্বপ্নের প্রজেক্ট। কোন স্থপতি 15 একর জায়গা নিয়ে ডিজাইন করার সুযোগ তো খুব কম স্থপতি পান। এই কাজটা আমি পেয়েছি। এটা ছাড়াও আরো বেশ কিছু বড় বড় প্রজেক্ট, মাস্টার প্ল্যান, ইউনিভার্সিটি, ক্যাডেট কলেজ, বর্ডার গার্ডের নতুন ব্যাটালিয়ান, এসবের বড় বড় কাজও আমরা করে আসছি। আর এর বাইরে সাধারণ ছোটখাটো পাতি নির্মাতা হিসাবেও কিন্তু বেশ কয়েকটি দালান, হ্যাঁ এটা একটু সবাই পারে, ডাল ভাতের মতো একটা জিনিস, এটা এমন কোনো জটিল কাজ না, এই করি। আর আমার মূল পেশাটাই হচ্ছে স্থাপত্য, যেটার উপর আমার জীবিকা নির্বাহিত হয়। তো তুমি যেটা বললা যে স্থপতিদের পরিসরে কোথায় কিভাবে আমার নাম কোথায় বড় করে ব্যবহার হচ্ছে না, এটা নিয়ে আমার কোনো খেদ নাই। কোথায় ব্যবহার হচ্ছে না ঠিক জানি না, কিন্তু আমি তো বেশ কয়েকটি জায়গায় স্থপতি হিসাবে বক্তৃতা দিতে গিয়েছি এবং দেশের বাইরে থেকেও আমার আমন্ত্রণ এসছে সেমিনারে উপস্থাপন করার জন্য, দেশে এবং বিদেশে আমার প্রকল্প এবং আমার পারসেপশন নিয়ে কথা বলেছি। একদমই শাকুর ভাই, আপনার কাছে একটা মানে মতামত বা আপনার বিবেচনার জায়গা থেকে জানতে চাই। আপনি সারা দেশেই মোটামুটি বিভিন্ন জায়গায় আপনার নাটক ভ্রমণ করেছে বিভিন্ন মঞ্চে, আপনি মঞ্চগুলো দেখেছেন, আপনি বাংলাদেশের প্রায় সব জেলার শিল্পকলা একাডেমি গুলো দেখেছেন। আমাদের মানে জাতীয় শিল্পকলা একাডেমি যেটাকে বলা হয় সেগুনবাগিচায়, সেটা দেখেছেন। মানে সরকারি এই যে স্থাপনাগুলো বা শিল্পকলা একাডেমি কেমন হওয়া উচিত, এটা নিয়ে কি আপনার কোনো মতামত বা মূল্যায়ন আছে? না, সেটা তো আরেকটা জিনিস। শিল্পকলা একাডেমির আমাদের যে শিল্পকলা একাডেমি যেটা আছে এটা নিয়ে এক ধরনের মূল্যায়ন, আর শিল্পকলা মানে মিলনায়তন বা শিল্পকলা একাডেমি কেমন হওয়া উচিত সেটা আরেকটা বিষয়। এটা বোধহয় এই ইন্টারভিউর আলোচনার আপনার ভিউ তো, এটা অনেক জটিল কারিগরি একটা বিষয়। স্পেসিফিক কোন একটা উদাহরণ দিয়ে যদি আমাকে বলা হয় যে এই জায়গায় আপনার সিলেট বিভাগের যেই অডিটোরিয়ামটি, মানে জেলা শিল্প মানে ব্রিজ থেকে নেমে হাতের বাম পাশে যে অডিটোরিয়ামটি, এটি নিয়ে আপনার মানে একটা বিভাগীয় শহরে এরকম অডিটোরিয়াম থাকার কথা না। তুমি মানে ব্রিজ থেকে নামার পরে হাতের বাম দিকে সেটা সারদা হলের কথা তুমি বলছো? সারদা হল একটা প্রাচীন অডিটোরিয়াম, প্রায় 150 বছর আগের। এক সময় ছিল এখানে কালচারাল অ্যাক্টিভিটি হতো, এখনো আছে ভঙ্গুর দশা। তো এইটাকে শুনেছি আমি যে নতুন একটা মাস্টার প্ল্যানের মধ্যে এনে এটাকে এবং সুরমা নদী এবং সুরমা নদীর তীরকে কেন্দ্র করে এই জায়গায় একটা কালচারাল কমপ্লেক্স গঠন হওয়ার সম্ভাবনা আছে। তো এটা যদি হয় তাহলে এই জায়গাটা অনেক বেশি প্রাণ পাবে। আর যে কোনো শিল্পকলা একাডেমি বা কালচারাল সেন্টার করতে হলে যে কতগুলো ক্রাইটেরিয়া থাকা দরকার সেটা ওই জায়গার মধ্যে আছে, আরো অন্যান্য জায়গার মধ্যেও আছে। এগুলো হচ্ছে কতগুলো বিল্ডিংস এর নর্মস এর উপর নির্ভর করে যে কোন জায়গায় কি হবে। একটা জায়গায় যদি মসজিদ হয় তার পাশে কি হওয়া উচিত সেটা যেমন দরকার, একটা জায়গায় যদি সাংস্কৃতিক কেন্দ্র হয় তার পাশ এবং পরিবেশ কি হওয়া উচিত সেটা ওইভাবে ডিফাইন করে। দ্যাটস গ্রেট। ঠিক আছে শাকুর ভাই, আমি একজন স্থপতিকে আমন্ত্রণ করেছিলাম আপনাকে নিয়ে কথা বলার জন্য। আমি নিশ্চিত আপনি দেখতে পাচ্ছেন। হ্যাঁ, দেখতে পাচ্ছি। নির্জর ভাই কেমন আছেন? নির্জর ভাই আপনার দম খোলা?
হ্যাঁ, আসসালামু আলাইকুম বড় ভাই, কেমন আছেন? শুভ জন্মদিন। হ্যাঁ, আচ্ছা, নির্জয় ভাইকে নিয়ে একটা গল্প বলি। হ্যাঁ, এই 1986 সালে আমি যখন ওই লেখা শুরু আচ্ছা, করি, তুমি বলবা না আমি বলি একটু? তুমি তো অনেকক্ষণ বলছো, এটা একটু রেস্ট নাও। আচ্ছা ঠিক আছে, মানে দেখি আপনার স্মৃতিশক্তি ভালো না আমার স্মৃতিশক্তি ভালো, আপনি আটকাইলে আমি আমার মনে আছে কিরকম বলি। মানে আমার যেটা হয়েছে যে ইয়েতে তোমার ওই সময় ফ্যাকাল্টিতে একটা ব্যাপারে খুব একা ছিলাম। হ্যাঁ, সো একাটা কিরকম যে ধরো তখন আমি মফস্বল শহর থেকে এসেছি, টাকা পয়সা নাই, বিভিন্ন পত্র পত্রিকা লিখে টেখে যা পাই এটা দিয়ে চলি। তাই এইটা করার জন্য আসলে তো এই মানে বিষয়টা শেয়ার করার জন্য কাউকে পাইতাম না। আর ওরকম কাউকে মানে যারা ছিল সবাই মোটামুটি অবস্থা সম্পন্ন ফ্যামিলির, এবং মোটামুটি, আর যারা ছিল না তারা হয়তো টিউশনি করতো, অন্য কিছু করতো। এই সুবাদে ওই সময় 86 সালে ওই সময় আমার সেরাটন একটা এক্সিবিশন হচ্ছে, আর মানে তখন ছবি আঁকছি এবং ছবি আঁকা এবং ফটোগ্রাফি নিয়ে। এই সময় হঠাৎ করে সাগরের সাথে তখনও পরিচয় নেই, হঠাৎ করে আমি একটা গ্যারেজের মতো ছোট্ট একটা বাসায় থাকতাম তখন ইয়েতে, সেটা হচ্ছে গিদ্দৌর্দ রোডে। ও এসে হাজির হলো যে এরকম ব্যাপার, আপনার একটা ইন্টারভিউ নিতে চাই। সো ইন্টারভিউ নিতে চাই, কি ব্যাপার? বাচ্চা ছেলে তো বললো যে আমি সচিত্র বাংলা। তো আমি সচিত্র বাংলাদেশ আর কি কি সব পত্রিকা লিখতাম এই জন্য, কারণ ওদের বিল পাওয়া যেত সময় মতো। তো বহুদিন পর একদম ওই একই রাস্তায় একটা আমার ক্যারেট কলেজের ছাত্র, মানে ক্যারেট, সে সবকিছু মিলিয়ে টিলিয়ে ওইটা আমার খুব ভালো মতো মনে আছে। ও একটা লেখা লিখেছিল ওই সময়। সাগর, আমি ঠিক বলেছি? একদম ঠিক বলেছেন। আপনি ছিলেন একটা দর্জির সাথে শেয়ারিং এ একটা বাসায়, এক রুমের একটা বাড়িতে, এই আলিয়া মাদ্রাসার পাশে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে আছে। আচ্ছা, আর ওর সাথে আমার মানে আমি তো বললাম যে আসলে অন্যদিকে আমার কাছে মনে হয় যে মানবিক সম্পর্কগুলো আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। আর ওর সাথে একটা অদ্ভুত সময় গেছে আমার, যেই সময়টাতে ঢাকা শহরের প্রথম আমার বাবা নির্দেশ দিলেন যে তুমি তো প্রফেশনাল কাজ করো, ভালো কথা, নিজের ঠিকানা বানাও একটা। তো তখন কার কাছে যাই, কাকে বলি, কার সাকুররা তখন কোম্পানি কেবল দিয়েছে, সাকুরের আমি ক্লায়েন্ট হয়ে গেলাম। কিভাবে সাকুর ভাই আপনার বাড়ি বানাই দিল, বাড়ি ডিজাইন করে দিল? এই যে তুমি হ্যাঁ, টাকা পয়সা দিছিলেন, নিজের টাকা পয়সা দিছিলেন। 98 এ আমরা অ্যাপার্টমেন্ট ব্যবসায় শুরু করি প্রথম ডেভেলপার হিসেবে, এবং এই প্রথম প্রজেক্টেরই আমার সেকেন্ড ক্লায়েন্ট ছিলেন এনামুল করিম নির্ঝর, যিনি আমার কাছ থেকে ফ্ল্যাট কিনেছিলেন। হ্যাঁ, এবং এটা তখন কি মধুর ব্যাপার, ওটা যদি আমার মানে প্রথম থেকে দিয়ে দিয়েছি। সেটা হচ্ছে যে ওই সময় বাবা এসে থাকবে 7 নম্বর রোডে, মসজিদ, লেকের পাড়ে, সবকিছু মিলিয়ে সাকুরের সাথে তখন এমন একটা অবস্থা। এবং সাকুর এর মনে আছে কিনা জানি না, সাকুরের সাথে নিয়মিত সকালবেলা আমি তখন মানে মাঝে মধ্যে আশুলিয়ে যেতাম। এবং ওই জায়গাতেই এখন আমাদের এই যে ইকেএনসির প্রজেক্টটা এতদিন পরে বানাচ্ছি। সাকুর, তোমার মনে আছে? আমি এই ফাঁকে আজকে লাইভে এসে একটা দুঃখের কাহিনী বলি। এই নির্জর ভাই আশুলিয়ার যে জায়গাটা, ওটা আসলে আমি ওনাকে দেখিয়েছিলাম। কারণ যে ল্যান্ডটা আমরা পেয়েছিলাম, এই যেখানে ওনার অ্যাপার্টমেন্টটা হয়েছে, ওই দালাল এসে একদিন আমাকে বলল যে আশুলিয়ার এক জায়গায় 1 বিঘার জায়গা বিক্রি হবে 6 লাখ টাকা দাম। 6 লাখ টাকা 1 বিঘা জায়গা। তো আমার কাছে আছে 3 লাখ টাকা, 3.5 লাখ টাকা। আমি পুরোটা পারবো না। আমি ভাবলাম যে কাউকে শেয়ার করি। নির্জর ভাইকে বললাম, নির্জর ভাই রাজি হয়ে গেলেন। নির্জর ভাই আর আমি গিয়ে জায়গাটা দেখে আসলাম। নির্জর ভাই পছন্দ করলেন, বললেন যে সামনের অংশটা তোমার থাকবে, তুমি যেহেতু জায়গাটা চিনিয়েছো আমাকে, আর পেছনের অংশটা আমার থাকবে, আমরা ভাগ করে অর্ধেক নেব, আর তুমি ওই আমার পেছনের প্লটে যাবার একটা জায়গা দিয়ে দিও। এবং দেখা গেল যে ওইখানে লাউটাও চড়ানো যাবে, সেরকম একটা অবস্থা ছিল। যে আমরা 1-2 মাসের মধ্যেই জায়গাটা কিনে রেজিস্ট্রি করে আমরা 2 ভাই মিলে এক জায়গায় থাকবো। ওনার 10 কাঠা জায়গা হবে, আমার 10 কাঠা জায়গা হবে। এর মধ্যে আমি লন্ডনে কইনা নামক নাটক লিখেছি। লিখে বিভিন্ন লোক আমার এই স্ক্রিপ্ট নিয়ে দৌড়াদৌড়ি করে, এবং 2 দিন পরে, 2 সপ্তাহ পরে, 3 সপ্তাহ পরে, 4 সপ্তাহ পরে ঘুরে আবার ফেরত দেয়। তারা প্রডিউস করতে সব ঠিক, তারপরে এক সময় প্রডিউসার ভাইগা যায়। একবার সব ঠিক করে ফেলার পরে প্রডিউসার ভাইগা গেল, আমি নিজে প্রডিউস করে ফেললাম। এখন এইটা প্রডিউস করতে গিয়ে আমার 3 লাখ টাকা চলে যাবে এখানে। আমি নির্জর ভাইয়ের কাছে জোরহাত করে বললাম, নির্জর ভাই আমি তো এটা কিনতে পারবো না, আপনি যদি একা পারেন এটা কিনে ফেলেন। বলে সত্যি কিনতে পারবো না? ওরে না, আমার তো এত টাকা নাই। তো কষ্ট করে উনি ধার দেনা করে কেমনে করে ওই জায়গাটা, বাকি জায়গাটা কিন্তু পুরোটাই তুমি কিনলো। আমি ওই টাকা দিয়ে একটা নাটক প্রডিউস করলাম লন্ডনে কিনা। এটা হচ্ছে আমার
সিরিয়া ট্র্যাজেডির গল্প। তবে ঠাকুর তুমি শুনে খুব ভালো লাগবে তোমার, ওই জায়গাটার প্রতি অনেক সংগ্রাম গেছে। জায়গাটার পরে দাম বাড়িয়ে দিয়েছিল, ওইটা তো কিনেছিলাম বেসিক্যালি। যখন কিনলাম তখন আমার বাবা বললেন যে তুমি যেহেতু একটা ফ্ল্যাট কিনেছো, তো ওখানে তুমি এমন কিছু করো যেটা মানুষের কাজে লাগবে। তো আমি প্রথম চিন্তা করে একটা অরফান বানাবো। তো তখন ওই যে যোজন করে একটা ব্যাপার ছিল, তো তুমি শুনে খুশি হবা সব, মানে আমরা আগামী বছর একটা ঘোষণা দেবো, আমরা কিন্তু হাসপাতাল বানাচ্ছি, এটা ওই গরিব মানুষের ওখানে, ওটা কোনো মানে পার্সোনাল প্রপার্টি হবে না, ওটা একদম চ্যারিটি করছি পুরোপুরি ওখানে। তোমাকে আসলে তোমার কাছে আমি কৃতজ্ঞ, তুমি তোমার সূত্রে ওই জায়গাটা কেনা, ওইটা মানুষের কাজে লাগবে, সেই জন্য একটা ব্যক্তিগতভাবে ব্যবহার করিনি, আর হবেও না করা আর কি। আচ্ছা আচ্ছা, দ্যাটস গ্রেট, দ্যাটস গ্রেট। মানুষের খুব বেশি জিনিসের দরকার হয় না আসলে। না একদম একদম নিজের ভাই, আমি ওই জন্যই বলি ওই সময় কথাটা, ঠাকুরের কথা খুব মনে হয়, কারণ ওর গাড়িতে যেতাম ওর পাশে বসে। মানে আমি নিজের ভাই আপনার কাছে জানতে চাইতেছি যে ধরেন আপনি নিজে ফিল্ম বানাইছেন, মানে আপনি গান লেখেন, আপনি নিজে স্থপতি, এবং আপনারা একই বিশ্ববিদ্যালয়ের মানে বন্ধু, বা এই যে আপনারা যেভাবে রসিক, মানে যেই সম্পর্ক, আরে আমাদের কেমিস্ট্রি অনেক স্ট্রং। উনি ক্যাডেট, আমি ক্যাডেট, হ্যাঁ, উনি লেখেন, আমি লিখি, উনি ছবি তুলি, আমি ছবি তুলি। এবং তুমি নিজে ভাইকে নিয়ে আসছো, অনেক ধন্যবাদ। আমি তো বুঝতেই পারি না নিজে ভাইকে নিয়ে আসবা, নিজে ভাই সব কথা বলতে পারবে না, আমি বলি নিজে ভাইয়ের কথা। নিজে ভাই আমি তখন 3rd ইয়ারে পড়ি, উনি আমার রুমে গেল, কেন যেন উনি তুমি হলে 4 তলার উপরে আমার সাথে দেখা করতে গেল, কেন যে ওনার যাওয়ার কোনো কারণ নাই, তারপরও সামহাও কোনো একটা প্রয়োজনে বোধহয় বা কিছু একটা করতে গিয়ে দেখে আমার টেবিলে, আমি যেখানে বসি তার উল্টা দিকের দেয়ালে বেশ কতগুলো ফটোগ্রাফ টাঙানো, পেস্ট করে নিজে ছবি তুলে আঠা দিয়ে লাগাই রাখতাম। উনি হঠাৎ করে আমাকে দেখে বলল, এই তোমার তো ছবি তো ভালো তুলো, সামনে ইউনিসেফের একটা কম্পিটিশন আছে গার্ল চাইল্ড, এইটা তো 2-3 দিন পরে জমা, তুমি এটা জমা দাও, আমিও জমা দেবো, হ্যাঁ, এই সেই এটা সেটা বলে এই যে আমার কানের মধ্যে সূত্রটা ঢুকে দিল, গার্ল চাইল্ড ফটো এক্সিবিশন, ইউনিসেফের, বিপিএস, এই কয়েকটা কথা বলে আমাকে যেই মাত্র ছেড়ে দিল, আমি ক্যামেরা নিয়ে, ওই যে বললাম না তুমি প্রথম দিকে বলছো আমি যা করতে চাই শেষ করে ফেলি, এটা আগামীকালের জন্য অপেক্ষা করি না। সেদিন আমি আমার সাইকেল নিয়ে বেরিয়ে গেলাম ছবি তুলতে, মেয়েদের ছবি তুলতে। সেদিন ছবি তুলে পরের দিন প্রসেস করে তারপরের ওই দিন সন্ধ্যাবেলা আমরা বিপিএস এ জমা দিয়ে দিলাম। আমি ইউনিসেফ আয়োজিত এই গার্ল চাইল্ড কম্পিটিশনে আমি একটা অ্যাওয়ার্ড পাই, এবং এটা বিইং এ 3rd ইয়ার স্টুডেন্ট অফ বুয়েট, এই পুরস্কারটা পাওয়া আমাকে তখন ওই আলোকচিত্রী মহলে একটা পরিচিতি এনে দেয়। এডিপিএস হলো না তারপরে তোমাদের? এডিপিএস তারপরে হলো, কিন্তু তখন এইটা দিয়ে আমি বিপিএস এ এন্ট্রি করি, বাংলাদেশ ফটোগ্রাফি সোসাইটিতে। এটা হচ্ছে 1990 সালের গল্প। এইটার পিছনে কিন্তু নির্জয় ভাইয়ের অবদান ছিল আর কি। নির্জয় ভাইকে আজকে মানে নিজের ভাইরে ডাইকে আনছিলাম আপনার মানে স্থাপত্যে আপনার অবদান, এবং মানুষ হিসেবে আপনি কেমন সাথ শোনার জন্য আপনি নিজেই শোনায় দিলেন উল্টা। এটা তো হইল না শাকুর ভাই, আপনি আমাদের যদি শেষ করেন একটু বলে। না আমি মনে করি কি শাকুরের আবার একটা ব্যাপার, শাকুর অনেক ব্যাপারে আমাদের সিনিয়র, মানে আমি ধরো ছবি বানিয়েছি অনেক দেরি করে, ও প্রফেশনালি ওদের ডেভেলপার হয়ে গেছে অনেক আগে, ওর অফিসে যেতাম, বড় লোক ডেভেলপার, ওর মানে ওর ইয়েকে বলে ঢুকতাম, হ্যাঁ, এটা মানে ওই জন্য বড় মানুষ তো আমার কাছে। এবং কিভাবে তাড়াতাড়ি এত মোটা মোটা বই কিভাবে কখন লিখে আমার মাথায় ঢোকে না আসলে, তো করে ফেলে। না বাবা, অনেক ইয়ে থাকো, অনেক মানে আনন্দে থাকো, আমোদে থাকো, এবং যেভাবে আছে সেভাবেই থাকো। থ্যাংক ইউ নির্জয় ভাই, থ্যাংক ইউ। সালাউদ্দিন, তুমি এটা শেষ করবা কবে? আড্ডা তো আমাদের শেষ হয়ে গেছে, শেষ অনন্তকাল চলবে না। অনেক ধন্যবাদ নির্জয় ভাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। গ্রেট। আমরা এখন একটা পর্বে যাব, এইটার নাম চটজলদি, এটার পরে আমরা শেষ করে দিব। আসলে চটজলদি পর্বটা হলো এরকম শাকুর ভাই, যে একটা করে শব্দ থাকবে, ওই শব্দের আপনার ওখানে কি কেউ কথা বলছে? হ্যাঁ, কথা বলছে। কথা বলো না কেউ। চটজলদি পর্বে যেটা হয় যে আমি একটা করে শব্দ বলবো, আপনি ওই শব্দগুলো নিয়ে আপনার ইন্টারভিউতে আপনার ভিউ আমাদেরকে বলবেন বা দর্শকদেরকে বলবেন। তাতে হলো টু সাম এক্সটেন্ট ইটস এ ওয়ে টু নো ইউ, আপনাকে বুঝে নেয়ার, জেনে নেয়ার একটা প্রক্রিয়া আসলে আমাদের এই। এবং শব্দের উত্তরগুলো হবে খুবই সংক্ষিপ্ত, যত সংক্ষিপ্ত দেয়া যায়। আমাদের এই পর্বের প্রথম শব্দ শাকুর ভাই, ভ্রমণ, আপনার জন্য।
আমাদের মানুষের পুরোটা জীবনটাই একটা ভ্রমণ। পরের শব্দটা হলো সাগর ভাই প্রেম। হ্যাঁ, প্রেমের কারণেই পৃথিবীটা টিকে আছে। আসলে যেদিন প্রেম চলে যাবে পৃথিবী থেকে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। বন্ধুত্ব। বন্ধুত্ব হচ্ছে মানুষের সবচেয়ে অমোঘ সম্পদ, যে সম্পদটা টাকা দিয়ে কেনা যায় না। সাগর ভাই পরিবার। পরিবার হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান। অসাধারণ। সাগর ভাই আপনি 2 সন্তানের পিতা, পরের শব্দটা হচ্ছে পিতৃত্ব। পিতৃত্ব একটা ক্রোনোলজিক্যাল অর্ডার। এক সময় আমি পুত্র ছিলাম, আর তারপর পিতা হলাম, আবার আমার পুত্র এক সময় পিতা হবে। এটা জীববৈচিত্র্য ধরে রাখার জন্য এটা একটা মাধ্যম মাত্র, আর কিছু না। গ্রেট। সাগর ভাই পরের শব্দটা হলো সংস্কৃতি। সংস্কৃতি হচ্ছে আমি যা করি, আমি যা খাই, আমি যা ভাবি, আমি যেভাবে জীবন ধারণ করি, এটা হচ্ছে আমার সংস্কৃতি। সংস্কৃতি খুব একটা স্পন্টেনিয়াস ব্যাপার, এটা স্বতঃস্ফূর্ত ভাবে আসে। সংস্কৃতি কখনো আরোপিত হয় না। যখন মানুষ যা করে তার স্বভাব তার সংস্কৃতিকে নিয়ন্ত্রণ করে। সাগর ভাই পরের শব্দটা হলো ধর্ম। ধর্ম হচ্ছে মানুষকে নিয়ন্ত্রণ করার একটা পদ্ধতি। যদি ধর্ম পৃথিবীতে না আসতো তাহলে মানুষ অনিয়ন্ত্রিত জীবনযাপন করে পৃথিবীটাকে অশান্তিময় করে দিত। সাগর ভাই পরের শব্দটা হলো যৌনতা। এটাও একটা জৈবিক উপস্থাপনা, নিঃশ্বাস প্রশ্বাসের মতোই একটা জিনিস। মানে স্বাধীনতা। বেঁচে থাকা মানুষের প্রার্থনা, বা স্বাধীন মানুষরাই বেঁচে থাকতে চায়। ব্যক্তি স্বাতন্ত্র্য। ওটা আছে বলেই প্রত্যেকটা মানুষ নিজের মতো হতে পারে। সাগর ভাই আপনার ভাবনায় মানে দেশ। প্রশ্নটা বুঝি নাই। আপনার মানে প্রশ্ন না, প্রসঙ্গটা হলো দেশ। দেশ। হ্যাঁ, দেশ হচ্ছে একটা মানচিত্রের অংশ, যে যেখানে নাগরিকত্ব পেয়ে থাকে, সেটা জন্মসূত্রে হোক বা অধিকার সূত্রে হোক। এইটা হচ্ছে তার, যেখানে সে পজেস করে, এটার মাটি, এটার পানি, এটার বাতাস, এটার আবহাওয়া সবকিছু ধারণ করে, যেখানে এটা হচ্ছে তার দেশ। মানে গান। গান হচ্ছে আসলে মনকে জিয়ে রাখার একটা মাধ্যম। আচ্ছা সাগর ভাই পরের শব্দটা হলো ঘোর। শব্দটা পরিষ্কার না। ঘোর 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 হ্যাঁ। ঘোর হচ্ছে এক ধরনের, ধরো মেডিকেশনের মতো একটা জিনিস। এটা নিজের মধ্যে থাকার একটা, ধ্যানের মধ্যে থাকার একটা জিনিস, চিন্তার একটা জিনিস। সাগর ভাই পরের শব্দটা হলো মাদক। এটা এক ধরনের কি বলবো, আত্মঘাতী মানে বিনোদন। আত্মঘাতী বিনোদন। এটা কোনো শৃঙ্খলতা বা সুশৃঙ্খল জীবনের কোনো অবলম্বন না। সাগর ভাই নীতি। নীতি নীতি বা নৈতিকতা। আচ্ছা, এটাই হচ্ছে মানুষের বেঁচে থাকার অবলম্বন। এটা যদি হারিয়ে ফেলে মানুষ, তাহলে তার বেঁচে থাকার প্রয়োজন নেই। সাগর ভাই সর্বশেষ শব্দ পরিমিতি। এটাই আসলে মাপায় যে সে ঠিক কতটুকু চাতে কতটুকু চিনি দেবে। এই জ্ঞানটা যার থাকে তার সেই বোধটা থাকে, এবং এটা যদি না হয় এই মিশ্রণ কখনোই সংযত হয় না। অনেক জটিল জটিল প্রশ্ন করেছো, আমাকে এত স্পন্টেনিয়াস জবাব কোথাও দিতে হয় নাই। অসাধারণ সাগর ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। জন্মদিনের শুভেচ্ছা আবারও। আমরা আয়োজনটা শেষ করব। দর্শকদের উদ্দেশ্যে আপনি একটু কথা বলবেন দর্শকদের উদ্দেশ্যে, তার আগে আমি একটু বিদায় নিব। প্রিয় দর্শক, আগামীকাল ইন্টারভিউ শিমুল সালাউদ্দিনের অতিথি
বরেণ্য শিল্পী শহীদ কবির, সেটি দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা বিদায় নেব। তার আগে শাকুর ভাইয়ের কাছে একটাই মানে প্রশ্ন না, একটা প্রসঙ্গ, যে উনি আসলে ওনাকে যারা ভালোবাসে, ওনার যারা পাঠক, ওনার যারা দর্শক, তাদেরকে জীবনের জন্য কি বলতে চান, ওনার জীবন দর্শন থেকে, জীবনকে বোঝাবুঝি থেকে উনি কি বলতে চান, সেটি শেষ হলেই আমাদের এই আয়োজনটি শেষ হবে। সবাইকে আমাদের এই পুরো আয়োজন দেখার জন্য অনেক ধন্যবাদ। শাকুর ভাই। খুব জটিল প্রশ্ন, উত্তরটা খুব জটিল হওয়া উচিত, কিন্তু আমি তো জটিল করে বলতে পারি না। আমি যেটা মনে আপনি সহজ করে বলেন। আমার মনে হয় এটাও যদি সবাই বিশ্বাস করেন, সেটা হচ্ছে আমি নিজে যা বলতে চাই বলে মনে করি আমি সেটা বলি, আমি যেটা করতে চাই বলে মনে করি আমি সেটা করি, আমি যেটা দেখেছি সেটারই বর্ণনা দেই, যেটা দেখিনি সেটার কথা আমি বানিয়ে বলার চেষ্টা করি না। আর যেটা হচ্ছে যে নিজে যেভাবে একটা জীবন চালানোর কথা চিন্তা করি সেভাবে আমার জীবন চালানোর চেষ্টা করি। অন্য কারো কোনো কিছু আমাকে তেমন প্রলুব্ধ করে না, অন্যের উন্নতিতে আমি ঈর্ষান্বিত বোধ করি না। আর আমার যতটুকু সম্বল আছে সেটার সর্বোচ্চ ব্যবহার করে সবচেয়ে ভালোভাবে থাকার চেষ্টা করি। প্রিয় শাকুর ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, ভালোবাসা, লাভ ইউ। প্রিয় দর্শক, সবাইকে অনেক ধন্যবাদ।